তোমাতেই আবদ্ধ। শেখা আফরিন প্রথম অংশ। বিয়ের আসরে যখন আমার হবু বর বিয়ে ভেঙে দিয়ে চলে গেল তখন খুব ভেঙে পড়েছিলাম আমি। লাইফের এমন একটা স্পেশাল দিনে এরকম পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবতে পারিনি। বিয়ে ভেঙে যাওয়ার কারণে আব্বু হতাশ হয়ে পড়ে চারদিকে সবাই আমাকে নিয়ে নানা কথা বলতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আব্বুর প্রাণপ্রিয় বন্ধু নিজাম সাহেব তার একমাত্র ছেলে ইরহাম উদয়ন ওরফে উদয়ের সাথে আমার বিয়ের কথা বলে। আঙ্কেলের কথা শুনে আব্বু কিছুটা হলেও শান্ত হয়, কারণ সে তার বন্ধুকে খুব ভালো করেই জানে একবার যখন বলেছে তার ছেলের সাথে আমার বিয়ে দিবে তখন সে এই বিয়ে দিবেই। আঙ্কেলের এমন সিদ্ধান্তে আন্টি রেগে আমাদের বাসা ছেড়ে চলে যায়। উদয় ভাইয়া বিয়ে করতে আপত্তি করলে আঙ্কেল তাকে বাধ্য করে বিয়ে করতে, যার ফলে আমার আর উদয় ভাইয়ার বিয়ে হয়। ইরহাম উদয়ন যেমন রাগী তেমন বদমেজাজি একটা মানুষ, সবকিছুই যেন ওনার পছন্দমতো হতে হবে। একটু এদিক থেকে ওদিক হলে বাসাটাকে রণক্ষেত্র বানিয়ে ছাড়ে। এমন একটা লোকের সাথে আমার জীবনটা জুড়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। উদয় ভাইয়ার রুমে বসে ওনার জন্যে অপেক্ষা করছি। শুনেছি বিয়ের রাতে কনেকে নাকি বড় ঘোমটা দিয়ে ফুলের বিছানায় বসানো হয়। বর এসে কনের ঘোমটা টেনে মুখ দেখে কই আমার বেলায় তাহলে এরকম কেন? আমি তো বউ সেজে সোফায় বসে অপেক্ষা করছি। ভয় আমার হাত পা কাঁপাকাঁপি করছে। এভাবে বিয়েটা না হলেই হয়তো ভালো হতো, উনি তো আমাকে কখনোই মেনে নিবেন না। দরজা খোলার শব্দে সামনে তাকালাম। রাগীবাবু এসেছেন। ওনাকে দেখেই ভয় আমার বুকের ভিতরে ধুকবুক শুরু করেছে। নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছি আর কাঁপাকাঁপি করছি। উনি এক পা করে আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কার্কশ গলায় বলল, কেন করলে আমার সাথে এমনটা? কেন করলে উষা? ও আচ্ছা, টাকার জন্যে, রাইট। তোমাদের মতো মিডল ক্লাস মেয়েরা তো বড়লোকের ছেলে দেখলেই তাদের ফোর্স করে এভাবেই ফাঁসিয়ে দেয়। তুমি তাই করলে, আর করবেই না কেন? বড়লোক বাবার একমাত্র ছেলে, তার ওপর দেশের টপার 5 ডাক্তারের মধ্যে একজন। এরকম ছেলের বিয়ের প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করে? ওনার কথা শুনে আমার খারাপ লাগলেও সেটা প্রকাশ করলাম না। ওনারই বাকি দোষ। সেখানে উনি ভেবে রেখেছেন আদ্রিজা আপুর সাথে ওনার বিয়ে হবে, সেখানে হুট করে আমার সাথে ওনার জীবন জুড়ে গেল কি করে? সেটা মেনে নিবেন উনি? নিজের কষ্টটাকে চাপা দিয়ে আদো আদো করে বললাম, আমি কি ইচ্ছে করে করেছি? না, আমাকে এভাবে কেন বলছেন? আর তাছাড়া আঙ্কেলই তো এই বিয়ে দিয়েছে। উনি দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে বলল, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে পড়লে। একটু থেমে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে আবার বলল, আমার কাছে না হয় কোন অপশন ছিল না, কিন্তু তুমি তো না করতে পারতে। ও সরি, তুমি না করবে কেন? তোমার তো ভালোই হয়েছে, এত বড়লোক বাড়ির বউ হয়েছ। একটু থেমে বড় একটা শ্বাস নিল, তারপর বলল, তুমি যদি না করতে তাহলে আজ এভাবে দুটো জীবন নষ্ট হতো না। বলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে ধোপ করে সোফায় বসে পড়লাম। কিছুক্ষণ পর রিশা আপু আর রিপা দুজনে খাবার আর একটা শাড়ি নিয়ে রুমে আসলো। আমাকে এভাবে বসে থাকতে দেখে দুজনেই আমার পাশে বসল। রিশা আমার মাথায় হাত রেখে বলল, দাদাভাই তোকে খুব বকেছে তাই না উষা? আমি কিছু বললাম না। এই মুহূর্তে আমার কথা বলতে ইচ্ছে করছে না। রিপা মুখটা কালো করে বলল, রাগ করিস না দোস্ত, জানিস তো দাদাভাই খুব রাগী, তার ওপর এভাবে তোর সাথে বিয়ে হয়ে গেল। চোখের পানি মুছে বললাম, না না, আমি রাগ করিনি। আমি তো জানি উদয় ভাইয়া কেমন। রিপা আমার হাতে একটা শাড়ি দিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়। আমি ঠোঁট বাঁকিয়ে একটা মলিন হাসি দিয়ে শাড়িটা হাতে নিলাম। রিশা আপু খাবারটা টেবিলের ওপর রেখে বলল, ফ্রেশ হয়ে খেয়ে নিস, আমরা আসছি কেমন? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ওরা দুজনই চলে গেল। আমি একটু দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে আসলাম। এই রাতের বেলা আবারও শাওয়ার নিলাম। চেঞ্জ করতে গিয়ে পড়লাম মহা বিপদে। আমি তো শাড়ি পরতে জানি না, এখন কি হবে? কোনরকমভাবে শাড়ি পেঁচিয়ে রুমে আসলাম। ভাগ্যি শনি রুমে নেই, না হলে আজ আমার মান সম্মান সব নিলামে যেত। হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাকিমণির ডাকে মিট মিট করে চোখ মেললাম। সামনে তাকাতেই দেখি কাকিমনি রিশা রিপা অর্নি আমার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। আমি ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছি। মানে এইভাবে হাসির কারণ কি? তখন অর্নি আমার পাশে বসে আমার শাড়ি ঠিক করতে করতে বলল, সারারাত বিছানায় একা ঘুমিয়েছিস, তারপরেও তোর শাড়ির এই অবস্থা। উদয় ভাইয়া তোর সাথে থাকলে তাহলে হয়তো তোর শাড়িটাই খুঁজে পাওয়া যেত না। বলেই অট্টহাসি দিল। অর্নির কথা শুনে আমি নিজের দিকে তাকালাম, আর তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। তাড়াতাড়ি বিছানায় থেকে শাড়ি নিয়ে শরীরে জড়িয়ে নিলাম।
ওরা সবাই আমাকে নিয়ে নানা কথা বলছে, আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। কাকিমনি আমার অবস্থা বুঝতে পেরে ওদেরকে থামিয়ে বলল, নিচে সবাই তোর জন্যে অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আয়। আর শাড়ি পরেই আসবি। কিন্তু আমি আসছি বলেই কাকিমনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। শাড়ি পরার কথা শুনে আমি মুখ গোমরা করে বসে আছি। রিশা আপু আমার পাশে বসতে বসতে বলল, মন খারাপ করে বসে থাকতে হবে না, আমি শাড়ি পরিয়ে দিব তোকে, যা ফ্রেশ হয়ে আয়। আমি অবাক চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি কি করে জানলে আমি শাড়ি পরতে জানি না? আপু একটু হেসে দুহাতে আমার গাল টেনে বলল, আদিফে জন্মদিনের কথা মনে আছে? আপু কথা শুনে আমি লজ্জামাখা হাসি দিলাম। তখন রিপা বুকে হাত দিয়ে বলল, ও এভাবে হেসো না, আমার কলিজায় গালে। অর্নি রিপার সাথে তাল মিলিয়ে বলল, বন্ধু তোমার এমন হাসি যেন আমার গলায় ফাঁসি, এই হাসি আর দিও না, আমায় পাগল করো না। আপু ধমক দিয়ে ওদের দুজনকে থামিয়ে বলল, এই তোরা থামবি। আপুর ধমকে ওরা চুপসে গেল। আমি আপুকে বললাম, আপু উনি রাতে বাড়ি ফিরেনি। তখন রিপা আমাকে ধাক্কা দিয়ে বলল, বাহ দোস্ত, এক রাতেই ভাইয়া থেকে উনি। আমি একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালাম। আপু আমাকে তাড়া দিয়ে বলল, দাদাভাই রাতে বাসায় ফিরেনি, তুই যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি বিছানা থেকে উঠব, তখন রিপা আমাকে থামিয়ে বলে, এই উষা বসো বসো, আগে একটা সেলফি তুলে নেই। একটু মন খারাপ করে বলল, কত প্ল্যান ছিল তোর বরের সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়ব, তা আর হলো না। অর্নি মুখটা একটু বাঁকা করে বলল, থাক বোন, মন খারাপ করিস না। নাও এবার সবাই একটা পোজ দাও তো। তারপর সবাই মিলে একটা সেলফি তুলে আমি ওয়াশরুমে আসলাম। আপু আমাকে গোলাপি কালারের একটা শাড়ি পরিয়ে আয়নার সামনে বসিয়ে দিল। তারপর গলায় সিম্পল একটা নেকলেস, কানে ছোট ইয়ার রিং আর হাতে মোটা চুড়ি পরিয়ে মুখে হালকা মেকআপের ওপর চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দিল। আয়নাতে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। এদিকে নিজাম সাহেব ড্রয়িং রুমে পায়চারি করছে আর একের পর এক কল করে যাচ্ছে উদয়কে। কাল রাতে উদয় বাসায় ছিল না, এটা শোনার পর থেকে তিনি খুব রেগে আছেন। এই মুহূর্তে কেউ ওনার কাছে যেতে পারছে না। ওনার স্ত্রী সুহানা বেগম ও কাল থেকে ওনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সুহানা বেগম কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছে না। সে তো অনেক আগেই তার বান্ধবীকে কথা দিয়েছে তার মেয়ের সাথে উদয়ের বিয়ে দিবে। এখন সে কি করে তার কথা রাখবে? কিছুক্ষণ পর উদয় বাসায় আসলো আর ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। নিজাম সাহেব ছেলের কাছে গিয়ে ধমকের সুরে বলল, ঘরে নতুন বউ রেখে সারারাত বাহিরে কাটিয়েছ, এতটা ইররিসপন্সিবল তুমি, এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে। উদয় কিছু বলল না। নিজাম সাহেব আবারও বলল, দেখ উদয়, বিয়েটা যখন হয়ে গেছে তাহলে মেনে নাও সবটা। আর শোন, আমার বাড়িতে মেয়েদের একটা সম্মান আছে, আমি চাই না তোমার জন্যে সেই সম্মানে আঘাত হানুক, এমনটা যেন আর কখনোই না হয়। যাও ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। বলে সেখান থেকে চলে গেলেন নিজাম সাহেব। উদয় ঘুমের ঘোরে বলল, আই এম সরি বাবা, আমি পারবো। আর কিছু বলল না, ঘুমিয়ে পড়েছে। ওয়াও উষা, আজ তোকে যা লাগছে না, আমার তো হিংসে হচ্ছে। কেন যে ছেলে হলাম না, ছেলে হলে তোকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম। আমাকে ঘুরিয়ে দেখতে দেখতে বলল অর্নি। রিপা অর্নির মাথায় চাপট মেরে বলল, এই অর্নি, একদম নজর দিবি আমার ভাবির দিকে, এটা অনলি আমার দাদাভাইয়ের প্রপার্টি। রিপার কথা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, সত্যিই কি আমি উদয় ভাইয়ার প্রপার্টি? না না, আমি এসব কি ভাবছি? কোথায় উনি আর কোথায় আমি? এত কি ভাবছিস? আমাকে নাড়া দিয়ে বলল রিশা আপু। কি কিছু ভাবছি না তো আপু। নিচে চল, সবাই অপেক্ষা করছে। চলো। সবাই চলে আসলাম ড্রয়িং রুমে। এখানে আসতেই চোখ পড়ল সোফার ওপর উদয় ভাইয়া সোফায় ঘুমিয়ে আছে। ঘুমন্ত উদয়কে দেখতে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। এলোমেলো চুলগুলো কপালের ওপর পড়ে আছে। এখন দেখে বুঝাই যাচ্ছে না এই ছেলে এতটা রাগী। এক দৃষ্টিতে তাকিয়ে আছি এই রাগী বরটার দিকে। এটা দেখে রিপা হালকা কাশি দিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকার কি আছে? এটা তো তোরই বর, পরে মন ভরে দেখে নিস। এখন চলতো, আমার খুব খিদে পেয়েছে। উনি খাবে না? আনমনে বললাম। তোর উনির এখনো ঘুম শেষ হয়নি। রিপার কথা শুনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। এই মেয়েটা সবসময় আমাকে ইনসাল্ট করে। কি রে, তোরা দুজন কি ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি?
হুম মা আসছি বলে আমাকে টেনে ডাইনিং টেবিলের সামনে দাঁড় করালো রিপা। তখন আঙ্কেল কাকাই আর আদিফ আসল। আদিফ আমার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, উষাপু আমাকে এভাবে ঠকালে তুমি, আমি কিন্তু এটা মেনে নিব না। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম, এই বিচ্ছুটার মাথায় এখন আবার কি চলছে কে জানে। ইনোসেন্ট মুখ করে বললাম, আমি তোকে কিভাবে ঠকালাম? আদিফ কিছু বলবে তখন আঙ্কেল আমাকে ডাকলো আর বলল, উদয় ভাইয়াকে ঘুম থেকে ডাকতে। আঙ্কেলের কথা শুনে আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, একবার আঙ্কেলের দিকে তাকাচ্ছি তো একবার সোফায় ঘুমিয়ে থাকা আমার রাগী বরটার দিকে তাকাচ্ছি। আঙ্কেলের কথা শুনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, একবার আঙ্কেলের দিকে তাকাচ্ছি তো একবার সোফায় ঘুমিয়ে থাকা আমার রাগী বরটার দিকে তাকাচ্ছি। এটা দেখে আদিফ বলল, এভাবে তাকিয়ে কি দেখছো, যাও ভাইয়াকে ডাকো। আমি আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল আমি কেন ডাকবো ওনাকে, ওনার যখন ইচ্ছে হবে ওঠুক না। আঙ্কেল আমার দিকে ছোট ছোট করে তাকিয়ে বলল, এক সেকেন্ড কি বললি তুই, আবার বল। বলছি আমি কেন ডাকব না, এটা নাকি নামে সম্বোধন, তুই আমাকে সেটা বল। আঙ্কেল। আমি তোর আঙ্কেল হই এখনো, শক্ত চোখে তাকিয়ে বলল, হুম আমি তো তোমাকে আঙ্কেলই বলি বলেই জিহ্বায় কামড় দিলাম, সরি বাবা, একটু হেসে বললাম। হুম এখন ঠিক, যা উদয়কে ডাক, তারপর আমরা একসাথে খাওয়া শুরু করব। অসহায় চোখে তাকালাম, তারপর বললাম, আমি পারব না। পারব না বললে তো হবে না। তুই ওর ওয়াইফ, তোকেই তো সামলাতে হবে আমার ছেলেটাকে। ওকে ভয় পেয়ে ওর থেকে দূরে সরে থাকলে চলবে না, ভয়কে জয় করতে হবে তোকে। এখন বসো, খেয়ে নে, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা আবার অফিসে যাব। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে তাড়াতাড়ি চেয়ারে বসে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করতে না করতেই পড়লাম মহা ফাসাদে। এখন নাকি এই রাগীবাবুকে ডাকতে হবে। বাবা আর কাকাই অফিসে চলে গেছে, কাকিমা আমার শাশুড়ির রুমে গেছেন ওনাকে খাবার দিতে। এখন রিশা আপু, রিপা, অর্নি আর আদিফ জেদ ধরে বসেছে উদয় ভাইয়াকে এখনই ডাকতে হবে। পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, রিশা আপুর দিকে অসহায় মুখ করে তাকালাম, মানে আপু আমি এটা করতে পারবো না। আপু চোখের ইশারায় এগিয়ে যেতে বলল, তখন রিপা বলল, আমি বরং এটাকে ক্যামেরা বন্দি করি, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও আপলোড করলে হাজার হাজার লাইক পড়বে, সাথে ভিউস। ও উষা তুই এগিয়ে যা। আমি রিপার দিকে রাগী দৃষ্টিতে তাকালাম, মানে আমি ভয় মরছি আর তুই মজা নিচ্ছিস নে, সময় একদিন আমারও আসবে। অর্নি আমাকে তাড়া দিয়ে বলল, এই উষা তাড়াতাড়ি করনা, দেখি তোর ওপর কেমন বাজ পড়ে। আম্মু কল করছিল, যেতে বলছে, আমাকে বাসায় ফিরতে হবে। আমি একটু রেগে বললাম, তোকে কি কেউ আটকিয়ে রেখেছে নাকি দরজা খোলা আছে, যেতে পারিস। এক পা এগিয়ে যেতে লাগলাম, বুকের ভেতর ভয় ধুক ধুক করছে। আস্তে আস্তে সোফার কাছে এসে দাঁড়ালাম। উদয় ভাইয়া এমনভাবে ঘুমিয়ে আছে, ডাকতে ইচ্ছে করছে না। পিছন ঘুরে আবারও বললাম, আমি পারবো না। সবাই আমার দিকে শক্ত চোখে তাকালো, বাধ্য হয়েই আমি ডাকতে লাগলাম ওনাকে। আমার ডাকে যখন ওনার ঘুম ভাঙল না, তখন কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিলাম ওনার মুখে। মুখে পানির ছিটা পড়তেই চট করে উঠে বসলেন আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাবে। ভয়ে আমি দুপা পিছিয়ে গেলাম। উনি ধমক দিয়ে বললেন, হাউ ডেয়ার ইউ, তোমার এত সাহস হলো কি করে আমার মুখে পানি দিতে, বলে টেবিল থেকে এক জগ পানি নিয়ে আমার মাথায় ঢেলে দিল। আমি চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছি, পুরো শরীর ভিজে গেছে। নেক্সট টাইম এরকমন দুঃসাহস দেখিও না তাহলে কিন্তু। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্টুপিড, বলেই উদয় ভাইয়া রাগে গজগজ করতে করতে ওপরে চলে গেল। রুষা আপু আমার কাছে এসে বলল, চেঞ্জ করে নাও, শাড়িটা একদম ভিজে গেছে। আমি ওনার দিকে অসহায়ের মতো করে তাকালাম। হয়তো তিনি আমার এই তাকানোর মানেটা বুঝতে পারলেন। ঠিক আছে চল, আমরা রুমে দিকে পা বাড়াবো। তখনই আদ্রিজা আপু চিৎকার করতে করতে বাসায় ঢুকল। আদ্রিজা আপুকে দেখে রিপা বলল, এসে গেছে ড্রামা কুইন। আমি আমার রুমে গেলাম বলল, সামনের দিকে পা বাড়ালো রিপা। তখন অর্নি রিপার হাত ধরে বলল, ড্রামা কুইনয়ের ড্রামাগুলো ক্যামেরা বন্দি করতে পারিস, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে অনেক অনেক লাইক পড়বে। অর্নির সাথে তাল মিলিয়ে আদিফ বলল, সাথে ভিউস আর কমেন্ট। ও ওদের কথা শুনে রিপা শক্ত চোখে তাকালো ওদের দিকে। আমি আর রিশা আপু মুখ টিপে টিপে হাসছি।
তখন আদ্রিজা আপু আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি আপুর দিকে তাকিয়ে দেখলাম তার চোখ মুখ ফুলে গেছে, হয়তো অনেক কান্না করছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আদ্রিজা আপু ওপরে চলে গেলে উদয়ের কাছে। তারপর অর্নিও ওর বাসায় চলে গেল। রিশা আপু আমাকে তার রুমে নিয়ে চেঞ্জ করিয়ে দিল। তারপর আমরা সেখানেই গল্প করতে শুরু করলাম। শাশুড়ি মায়ের চিৎকার শুনে নিচে আসলাম আমি। সেখানে আসতেই দেখলাম ফুপ্পি, উদয় ভাইয়ার ফুপ্পি এসেছে, সাথে তার ছেলে মেয়ে নিবিড় আর নীরা। আমি গিয়ে ফুপ্পিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো ফুপ্পি? আর ফুবা কোথায়? সে আসেনি? জানো তোমাকে অনেক মিস করছিলাম। ফুপ্পি আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমরা সবাই খুব ভালো আছি, এখন তো আরো ভালো থাকব। তখন নীরা আমাদের কাছে এসে একটু অভিমানী সুরে বলল, আমরাও কিন্তু আছি, একটু এদিকে দেখো, নাকি আমরা ছোট বলে আমাদের চোখে পড়ে না? আমি ফুপ্পিকে ছেড়ে একটু হেসে নীরাকে জড়িয়ে ধরে বললাম, সত্যিই তোকে চোখে পড়ে না? আসলে তোর দিকে তাকালে তো চার চোখ সামনে পড়ে, তাই আর কি, তোর দিকে তাকাতেই ইচ্ছে করে না। নীরা আমার হাতে একটা চিমটি কাটল। আমি শব্দ করে ওকে ছেড়ে দূরে সরে দাঁড়ালাম। তখন নিবিড় ভাইয়া বলল, হয়েছে তোদের, এখানে আসার সাথে সাথেই শুরু করে দিয়েছিস। নীরা নিবিড় ভাইকে থামিয়ে বলল, এই ভাই তুই চুপ কর না কেন? আমাদের দুবোনের মাঝখানে কথা বলছিস বলতো? ও সরি, এখন দুবোন না, ননদ আর ভাবি। নিবিড় ভাইয়া একটু হেসে বলল, জানিস নীরু, ননদ আর ভাবি নাকি একে ওপরের প্রতিদ্বন্দ্বী থাকে, তোরাও কি তাই হবি নাকি? আমি নিবিড় ভাইয়াকে থামিয়ে বললাম, আমরা দুবোন সবসময়ই বোনের মতোই থাকবো, বুঝেছ? তোমাকে আমাদের নিয়ে এত মাথা ঘামাতে হবে না। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি বলে এক পা বাড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমাদের নতুন জামাই কই? তাকে তো কোথাও দেখতে পারছি না। ওপরে তার রুমে আছে গার্লফ্রেন্ডের সাথে। আমার কথা শুনে নিবিড় আর নীরা দুজনই অবাক চোখে আমার দিকে তাকালো। আমি ওদের দুজনের দিকে তাকিয়ে বললাম, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? না মানে কি বললি তুই? দাদা ভাই এখন তার গার্লফ্রেন্ডের সাথে আছে। এবার যাও তো, একটু জোরে বললাম। নিবিড় ভাইয়া চলে গেল। সেখান থেকে আমি আর নীরা দুজনেই একে ওপরের দিকে তাকিয়ে একটু হাসলাম। তারপর সামনে তাকিয়ে দেখলাম শাশুড়ি মা এখনো রেগে আছেন, কিন্তু তার রাগের কারণটা আমরা কেউ বুঝতে পারলাম না। ফুপ্পি ওনার পাশে বসে ওনাকে কি যেন বলে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখ পড়ল সিঁড়ির দিকে। সেখানে উদয় ভাইয়া শার্টের হাতা ভাঁজ করতে করতে নিচে নামছে, আর তার পাশে আদ্রিজা আপু ও আছে। উদয় ভাইয়া আজ সাদা শার্টের ওপর কালো জিন্স প্যান্ট পরেছে, স্পাইক করা চুল, কিছু চুল কপালের ওপর পড়ে আছে, চোখে সাদা ফ্রেমের চিকন চশমা পরেছে। এক কথায় অসাধারণ লাগছে। আমি ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে নিচের দিকে তাকালাম। উদয় ভাইয়া আর আদ্রিজা আপু যখন বেরিয়ে যাচ্ছিল, তখন আমার শাশুড়ি মা ওনাকে ডেকে বলল, যেখানেই থাকিস না কেন সন্ধ্যার আগে বাসায় ফিরে আসিস। একটু পর তোর বাবা বাসায় ফিরবে, তোর সাথে নাকি ওনার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। উদয় ভাইয়া তার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, আমি এখনো সেই 10-15 বছরের বাচ্চা নই যে বাহিরে গেলে তোমরা আমাকে টাইম দিয়ে দিবে। হসপিটালে যাচ্ছি, আসতে লেট হতে পারে বলে আমার দিকে এক পলক তাকিয়ে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে নীরাকে বলল, চল আমরা ছাদে যাই। তারপর দুজনে ছাদে চলে আসলাম। রাতে আমি বাবা আর উদয় ড্রয়িং রুমে বসে আছি। উদয় সোফায় বসে বসে মোবাইল টিপছে, আমি আর বাবা চুপচাপ বসে ওনার দিকে তাকিয়ে আছি। কেউ কোন কথা বলছি না। সবার মাঝে নীরবতা ভেঙে বলল, সবার এই নীরবতা ভেঙে উদয় কাঠ গলায় বলল, এভাবে বসে রাখার জন্যে আমাকে ইমার্জেন্সি ডাকলে আর কতক্ষণ বসে থাকবো এভাবে? আগামী কাল সকালে উষাকে নিয়ে তুমি ওদের বাসায় যাচ্ছ। নিজাম সাহেবের কথা শুনে উদয় মোবাইল রেখে বলল, আমি যেতে পারবো না, কাল আমার ক্লাস আছে, সাথে একটা ওটিও আছে। একদিন ক্লাস না করালে স্টুডেন্ট সব ফেল করে বসে থাকবে না, আর ওদের বাসা থেকেই ওটিতে জয়েন করবে তুমি। বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর সাথে প্রথম তাদের বাপের বাড়ি যায়, আর কাল তুমিও যাবে, এটা আমার আদেশ। নিজাম সাহেবের এমন কথা শুনে উদয় রেগে বলল, মানতেই হবে তোমার আদেশ, কারণ তুমি তো বাবা, তাই না? তুমি যা বলবে সেটাই আমাদের শুনতে হবে, হোক না সেটা আমাদের ইচ্ছের বাইরে। রেগে সেখান থেকে চলে গেলে উদয়ের এমনভাবে চলে যাওয়া দেখে উষা বলল, বাবা আমি একাই যেতে পারবো, ওনাকে ছেড়ে দাও না।
নিজাম সাহেব উষার দিকে তাকিয়ে বলল, একা চলে যাবি মানে? এখন কি সেই আগের উষা তুই? দেখ, সদ্য বিবাহ হয়েছে তোদের, আমি চাই না তুই একা একা কোথাও যাস। আমাদের পরিবারের একটা নিয়ম আছে, কাল তুই উদয়ের সাথেই যাবি। কিন্তু বাবা। কোন কিন্তু? টিন্তু শুনতে চাচ্ছি না, এখন রুমে যা, নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নে। আমি সেখান থেকে চলে আসলাম আমার রুমে। উদয় বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করছে, আমি তার দিকে একটু তাকিয়ে থেকে ওর অন্য পাশে গিয়ে শুয়ে পড়লাম। এটা দেখে উদয় ল্যাপটপ রেখে বলল, উষা তুমি এখানে ঘুমাবে নাকি? চোখ ছোট ছোট করে বলল। আমি এখানে ঘুমাবো, উঠে বসতে বসতে বললাম। মানে কি, তুমি আমার সাথে ঘুমাবে নাকি? ঘুমাবো। কেন, আপনার কোন প্রবলেম আছে? আছে, আমি তোমার সাথে আমার বেড শেয়ার করতে পারবো না, যাও অন্য কোথাও গিয়ে ঘুমাও। একটু রেগে বলল। দেখুন, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি এখানেই ঘুমাবো। আর আপনার যদি কোন প্রবলেম থাকে তাহলে আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান বলে শুয়ে পড়লাম আমি। উদয় আমার হাত ধরে টেনে শক্তকরে চেপে ধরে বলল, এই এত জেদ করছিস কেন? কিছু বলছি না বলে ভাববি না কিছু বলবো না। আমি তোকে অন্য কোথাও যেতে বলছি, শুনতে পারছিস না? ছাড়ুন আমাকে, লাগছে। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, লাগার জন্যেই তো ধরেছি। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম। এরপর বলতে লাগালাম, কি ভাবেন কি নিজেকে আপনি? আমি আপনার বিবাহিতা স্ত্রী, আপনার সবকিছুর প্রতি আমার অধিকার আছে। এটা আগে আপনার রুম ছিল, এখন আমাদের, তাই আমি যেখানে খুশি ঘুমাতে পারি। কথাগুলো বলে যখন সামনে তাকালাম তখন দেখি উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম, তাই তুতলিয়ে বললাম, মামানে আমি এসব বলতে পারি, এটা আপনার বোঝা উচিত। উনি দাঁত দিয়ে নিচের ঠোঁটে কামড় দিয়ে বলল, সোফায় গিয়ে ঘুমিয়ে পড়, আমি তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না। আমি সোফায় ঘুমাতে পারবো না। আপনি যান। আমি সোফায় ঘুমাতে পারি না। তাহলে আর কি, এখানেই ঘুমান আপনি আর আমিও। তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, এক বিছানায় ঘুমাতেই পারি, তাই না? সেই রাইট আছে আমাদের। আমার কথা শুনে উদয় ল্যাপটপটা ওর পাশে রেখে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? কেন আবার? আমরা তো হাজবেন্ড ওয়াইফ, তাই না? আমাদের যেমন একসাথে থাকার রাইট আছে, তেমন আরও অনেক কিছু করার রাইটও আছে। আমার বিবাহিতা বউ তুমি, তোমাকে একটু আদর যত্ন তো করতেই পারি, তাই না? মামানে কি বলতে চাইছেন কি? আপনি একটু পিছিয়ে খাটের সাথে হেলান দিয়ে বললাম। উদয় ঠোঁট কামড়িয়ে হেসে বলল, কেন, আমি তো তোমার স্বামী, তাই না? স্বামীর অধিকার নিতে চাইছি। না। দু হাত দিয়ে মুখ ছাপিয়ে কাদো কাদো ভাবে বললাম, আপনি এমনটা করতে পারেন না। কেন করতে পারবো না? কেন, এক বিছানায় থাকতে পারবো, তাহলে এটা কেন পারবো না? আমি থাকবো না আপনার সাথে, সোফায় ঘুমাবো আমি, আমাকে যেতে দিন। সেটা বললে কি করে হয়? আপনি সামনে থেকে সরে যান, আমি সোফায় যাচ্ছি, প্লিজ সরে যান বলছি। উদয় আমার সামনে থেকে সরে গেল। আমি কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় এসে শুয়ে পড়লাম। উদয় নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাচ্ছে আর ল্যাপটপ নিয়ে কাজ করছে। আমি একবার ওনার দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে আবার সেই পুরনো উদয়নে ফিরে আনবই। আপনার সেই হাসিটা খুব মিস করি আমি আপনার রাগের আড়ালে থাকা সুন্দর মনকে বের করে আনবই, এটা আমার প্রমিজ। তারপর পাড়ি জমালাম ঘুমের রাজ্যে। এদিকে নিজাম সাহেব তার স্ত্রী সুহানির মান ভাঙাতে ব্যস্ত। সুহানি নিজাম সাহেবের সাথে কোন কথা বলছে না কাল থেকে। নিজাম সাহেব বউয়ের রাগ ভাঙানোর জন্যে আজ অফিস থেকে আসার সময় অনেকগুলো পান নিয়ে আসছে, তাতেও সুহানির রাগ কমছে না। অন্য সময় হলে সুহানি পান দেখে নিজাম সাহেবের গলা জড়িয়ে ওনাকে আদর করত, কিন্তু আজ এটা দেখে নিজাম সাহেব নিজেই বিসম্মিত। সে তার স্ত্রীর পাশে বসে ওনার দুহাত নিজের হাতের মুঠিতে নিলেন, তারপর বললেন, সুহা তাকাও আমার দিকে। সুহানি অন্যদিকে মুখ ঘুরালো, তখন তিনি এক হাত ওনার গালে দিয়ে ওনাকে সামনের দিকে ঘুরিয়ে বলল, দেখ সুহা, আমি অনেক ভেবে চিন্তে উষাকে এই বাড়ির বউ করে নিয়ে আসছি। একমাত্র উষাই পারে আমাদের ছেলেটাকে আগের মতো করে দিতে। আর যদি উষা সেটা না পারে তাহলে? মুখ খুললেন সুহানি। তুমি আমাকে 6 মাস সময় দাও, দেখবে এই 6 মাসে আমাদের উদয় সেই আগের মতো হয়ে গেছে। উদয় কখনোই আগের মতো হবে না, এটা কেন বুঝতে পারছো না?
আর উষা ওকে আমি কোনদিনও মেনে নিতে পারবো না আমার উদয়ের জন্যে উষাকে কি আমার উদয়ের পাশে মানায় না আর উদয় ও কোনোদিন উষাকে মেনে নিবে না সেটা কেন বুঝতে পারছো না তুমি আদ্রিজার মতো মেয়েই উদয়ের বউ হওয়ার যোগ্য। কিছুক্ষণ চুপ করে থেকে নিজাম সাহেব বললেন সুহা তুমি আমাকে 6 মাস সময় দাও এই 6 মাস পর যদি উদয় উষাকে মেনে নিতে না পারে তাহলে তুমি যে সিদ্ধান্ত নিবে তাই হবে। এখন তো মেয়েটাকে মেনে নাও। তুমি ভেবে বলছো তো সুহানি? ভেবেই বলছি নিজাম সাহেব। ওকে 6 মাসে যদি উদয় উষাকে মেনে না নেয় তাহলে আমি ওদের ডিভোর্স করাবো, মনে মনে বলল সুহানি। আজানের শব্দে ঘুম ভাঙল আমার কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও একটু ঘুমিয়ে নেই নিজের অলসতা কাটিয়ে ওঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে ওযু করে নামাজ আদায় করে বারান্দায় চলে আসলাম। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সকালটাকে উপভোগ করলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম সেখানে কাকিমনি আগে থেকেই কাজ করছিল আমিও কাকিমনিকে সাহায্য করতে লাগলাম তার কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা আসলো রান্নাঘরে আর সে আজ আমার সাথে ভালোভাবেই কথা বলল শাশুড়ি মায়ের এমন পরিবর্তন দেখে কিছুটা অবাক হলাম আমি কিন্তু সেটা মুখে প্রকাশ করলাম না। কাল রাতেও তো আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত সেখানে আজ সকালেই এত পরিবর্তন যাই হোক এখন আর সেটা নিয়ে মাথা গামালাম না। কাকিমনি আমার হাতে কফির মগ দিয়ে বলল এটা উদয়কে দিয়ে আয় তো উষা। আমি কফির মগ হাতে নিয়ে বললাম কাকিমনি উনি কি এখন ঘুম থেকে উঠছে নাকি? আজ সকালে ওর একটা ক্লাস আছে দেখ হয়তো উঠে পড়েছে এতক্ষণে। আচ্ছা আমি যাচ্ছি তাহলে, বলে সেখান থেকে চলে আসলাম। রুমে আসতেই দেখি উনি আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করছে আমি এক পলক ওনার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালাম ছি উষা তুই নিজের বরের দিকেই নজর দিচ্ছিস ঠোঁট কামড়িয়ে একটু হাসলাম তারপর ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে কফির মগ এগিয়ে বললাম আপনার কফি। টেবিলের ওপর রেখে যাও, আয়নার দিকেই তাকিয়ে বলল। আমিও ভালো মেয়ের মতো সেখানে রেখে দিলাম কফি কিছু বললাম যদি রেগে কালকের মতো আমার মাথায় ঢেলে দেয় তখন কি হবে কাল তো পানি ছিল কিছু হয়নি যাক বাবা যেভাবে বলছে আমি সেইভাবেই রেখে দিলাম। তারপর ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম কফির মগটা টেবিলের ওপর রেখে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি তখন গায়ে বডি স্প্রে দিচ্ছিল তারপর শার্টের হাতা ভাঁজ করতে করতে আমার দিকে তাকিয়ে চাপা গলায় বলল এখানে দাঁড়িয়ে আছো কেন কিছু বলবে? না মানে বলছিলাম আমরা কখন যাব? আমার দিকে এক পলক তাকিয়ে থেকে টেবিলের ওপর থেকে কফির মগ হাতে নিয়ে তাতে এক চুমুক দিল তারপর বলল বিকালে রেডি থেকো আমি হসপিটাল থেকে ফিরে তারপর যাব। ওনার কথা শুনে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, সাথে ভালো লাগাও কাজ করল। কফি খাওয়া শেষ করে উনি চলে গেলেন একবারও তাকালো না আমার দিকে আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি উনি চোখের আড়াল হয়ে গেলেন মুহূর্তের মধ্যে বড় একটা শ্বাস নিয়ে নিচে চলে আসলাম। নিবিড় ভাইয়া নীরা রিশা আপু আর রিপার সাথে হই হইল্লুর করে সারাদিন কাটিয়ে দিলাম আজ। অর্নি আজ আসেনি নিবিড় ভাইয়া সেই সকাল থেকে আমাদের বলছে অর্নিকে ডাকতে রিপা অবশ্যই কল করেছিল কিন্তু অর্নি বলে দিয়েছে নিবিড় ভাই যতদিন এ বাড়িতে থাকবে অর্নি ততদিন এ বাড়িতে আসবে না। আজ আমরা সবাই অনেকগুলো সেলফি তুলেছি। রিপা যখন প্রথম বায়না ধরল সেলফি তুলবে তখন নিবিড় রিপাকে প্রশ্ন করল বলতো সেলফি কাকে বলে? আমরা ক্যামেরা সামনে নিয়ে যে ছবি তুলি সেটাই তো সেলফি হয়নি? তাহলে কি প্রশ্ন করল রিপা। দুই ঠোঁট উঁচু করিয়া চোখ দুটো বড় করে অতপর ভ্রু উঁচু করে কপালে কয়েকটা ভাঁজ ফেলে মুখটা বাঁকা করে কয়েকটা চুল সামনে ফেলে যেই ছবি তুলি সেটাই হলো সেলফি। নিবিড়ের সেলফির সমঙ্গা শুনে সবাই ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে নিবিড় সেটা তোয়াক্কা না করে বলল চল এবার সেলফি তুলে নেই সোশ্যাল মিডিয়াতে রিপুর সেলফির জন্যে হয়তো অনেকে অপেক্ষা করছে রিপু কখন সেলফি আপলোড করতে আর সবার অপেক্ষার অবসান ঘটবে। নিবিড়ের কথা শুনে রিপা রেগে আগুন হয়ে ওর দিকে তেড়ে গেল নিবিড় রিশা আপুর পিছনে দাঁড়িয়ে বলল এই রিশা কালনাগিনীকে থামতে বল। এটা শুনে রিপা আরও ক্ষেপে গেল, কাদো কাদো মুখ করে বলল এই নিবিড় কুত্তা তোর বউ কালনাগিনী ডাইনি পেতনি দেখিস তোর বউ তোকে ছেড়ে তার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে তোকে অভিশাপ দিলাম হুম। রিপার কথা শুনে নিবিড় হাসতে হাসতে বলল শকুনের দোয়ায় কোন দিন গরু মরে না বুঝছিস আমি ছাড়া আমার বউয়ের কোন বয়ফ্রেন্ড থাকবে না? তুই কি নিজেকে গরু মনে করিস ভাইয়া? নীরা
মানে আমি কেন নিজেকে গরু মনে করব? ভ্রু কুঁচকিয়ে বলল নিবিড়। না, তুই রিপাকে বললি শকুনের দোয়ায় গরু মরে না, রিপা শকুন হলে তুই গরু, এটাই বললাম। নীরা, ওটা তো কথার কথা বললাম, আর আমাকে গরু বানিয়ে দিলি, ইনোসেন্ট মুখ করে বলল নিবিড়। ভাইয়া আমি জাস্ট বলেছি তোকে। নীরা, উফ, তোরা দুজনে আবার শুরু করে দিস না এখন। উফ যা। নিবিড় নীরাকে একটু ধমকের সুরে বলল। রিশা আপু সবাইকে ডাক দিয়ে বলল, চল এবার সবাই সেলফি তুলে নেই। তারপর আমরা সবাই মিলে সেলফি তুলে নিলাম। রেডি হয়ে ড্রয়িং রুমে বসেছি আমরা সবাই, মানে রিশা আপু, রিপা, নীরা, নিবিড় ভাই আর আদিফ, সবাই মিলে আজ আমাদের বাসায় যাব। সবাই এখানে বসে বসে খুশগল্প শুরু করেছে। আমি সোফার কর্নারে বসে আছি আর ভাবছি উদয় যাবে তো আমাদের বাসায় নাকি ক্লাস, আর ওটির কথা বলে এখান থেকে কেটে পড়ল। তখন রিশা আপু বলল, টেনশন নিস না উষা, দাদা ভাই যখন একবার বলছে সে যাবে তাহলে সে যাবেই। আপুর কথা শুনে একটু হাসলাম। এই জন্য তুমি আমার বেস্ট আপু, সবসময় আমার মনের কথাগুলো তুমি বুঝে ফেল। কিছুক্ষণ পর উদয় বাসায় ফিরল, সোজা ওপরে গিয়ে একদম রেডি হয়ে নিচে আসলো। তারপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির কাছে যেতেই রিশা আপু, রিপা আর নীরা পিছনের সিটে বসে পড়ল। উদয় গিয়ে ড্রাইভিং সিটে বসল। আমি, নিবিড় আর আদিফ বাহিরে দাঁড়িয়ে আছি। আদিফ নিবিড়কে বলল, ভাইয়া আমরা বাইক নিয়ে গেলে কেমন হয়? চল না ভাইয়া আমরা বাইকে যাই। নিবিড় আদিফের গাল টেনে বলল, আরে বাহ, এত দারুণ আইডিয়া, দাঁড়া আমি বাইকয়ের চাবি নিয়ে আসছি বলে দৌড়ে ভেতরে চলে যায় আর চাবি এনে আদিফকে নিয়ে চলে যায় নিবিড়। আমি বাহিরে দাঁড়িয়ে আছি, একবার গাড়ির পিছনের দিকে তাকাচ্ছি তো একবার সামনে দিকে। এটা দেখে উদয় একটু রেগে রিশা আপুকে বলল, রিশা ওকে বল যদি যেতে চায় তাহলে যেন গাড়িতে বসে, না হলে কিন্তু। এই উষা কি তুই দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে বসো ওখানে, না হলে দাদাভাই রেগে গেলে কিন্তু তোর আর বাসায় যাওয়া হবে না। রিশা, আমি রিশা আপুর কাছে গিয়ে বললাম, আপু তুমি তো জানো আমি সামনে বসি না, তুমি যাও না ওখানে বস, আমি পিছনে বসব। তখন রিপা বলল, আমরা কেউ কোথাও যাব না, তোর যেতে মন চাইলে যেখানে জায়গা আছে সেখানেই গিয়ে বসো না, না হলে তোর যেতে হবে না। উষা পাখি, ওদের অনেক রিকোয়েস্ট করার পরেও যখন ওরা কেউ সামনে আসল না তখন বাধ্য হয়েই আমাকে সামনের সিটে বসতে হলো। সামনের সিটে বসে যখন বললাম এখন চলুন, উদয় কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে বড় একটা শ্বাস ছেড়ে আমার সিট বেল্ট লাগিয়ে দিতে লাগল। উদয়ের গরম শ্বাস আমার মুখের ওপর পড়ছে, তাতেই আমার শরীর শিউরে শিউরে উঠছে। দুচোখ খিচে বন্ধ করে রেখেছি। সিটবেল্ট লাগানো শেষ হয়ে উদয় আমার দিকে এক পলক তাকিয়ে সোজা হয়ে বসে নিজের সিটবেল্ট লাগিয়ে নিল। আমি চোখ খুলে ওনার দিকে তাকালাম, উনি তখন সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি মনে রেখেছে আমি সিটবেল্ট লাগাতে পারি না। অবাক চোখে ওনাকে দেখছি আর ভাবছি। ফার্মেসি থেকে ঔষধ কিনে বাসায় ফিরছিলাম, তখন আমার সামনে একটা বড় গাড়ি থামে। আমি সেদিকে না তাকিয়েই গাড়িটাকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা শুরু করছি। চারদিকে প্রায় অন্ধকার নেমে আসছে, লেট হলে আবার বাসায় ফিরতে পারবো না। একমনে সামনের দিকে হেঁটে যাচ্ছি, তখন পিছন থেকে কেউ উষা বলে ডাক দিল। মনের ভুল ভেবে পিছনে তাকালাম না, তখন আবার ও পিছন থেকে ডাক পড়ল। এবার আমি দাঁড়িয়ে পিছনে তাকালাম আর তাকাতেই দেখলাম উদয় পকেটে দুহাত গুজে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া আপনি এখানে? উদয় আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই সন্ধ্যায় তুমি এখানে কি করছো? আসলে আব্বু খুব অসুস্থ, তাই এখানে আসছিলাম ঔষধ কিনতে। কি আঙ্কেল অসুস্থ আর আমাকে বলনি কেন? একটু অবাক হয়ে বলল উদয়। আসলে তেমন সিরিয়াস কিছু, ঠান্ডা জ্বর আর কি। কবে থেকে? 2-3 দিন হলো। 2-3 দিন ধরে ঠান্ডা জ্বর, তাও বলছো সিরিয়াস কিছু না? একটু রেগে বলল। গাড়িতে বসো। আমাকে বললেন? তুমি ছাড়া তো এখানে আর কাউকেই দেখতে পাচ্ছি না, কাজেই তোমাকে বলছি এসো গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিব। যেহেতু সন্ধ্যা নেমে আসছে, চারদিকটা অন্ধকার, তাই আমিও কোন কথা না বড়িয়ে গাড়ির পিছনের সিটে বসতে যাব। তখন উদয় আমাকে ধমক দিয়ে বলল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? আপনি আমার ড্রাইভার হতে যাবেন কেন? একটু অবাক হয়ে বললাম। তাহলে সামনে বসো, আমি তোমার ড্রাইভার নই, বুঝছো? নাও কুইক। আমি তাড়াতাড়ি সামনের সিটে বসে বললাম, হয়েছে চলেন এবার। উনি সামনের দিকেই তাকিয়ে বলল, সিট বেল্ট বেঁধে নাও।
আমি অনেক চেষ্টা করেও পারলাম না সিট বেল্ট বাঁধতে, আর ওনাকেও বললাম না, এমনি বললাম চলুন। উনি আমার দিকে না তাকিয়েই গাড়ি স্টার্ট দিল। কিছুদূর আসার পরে সামনে ট্রাফিক জ্যাম দেখে যখন গাড়ি ব্রেক করে আমি সামনের দিকে ঝুঁকে পড়ি, যার ফলে কপালে আঘাত লাগে আর একটু কেটে যায়। এটা দেখে উদয় ভাইয়া আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকায় এবং দাঁতে দাঁত চেপে বলে, সিটবেল্ট বাঁধতে বলেছিলাম না তোমাকে, বাঁধনি কেন? উদয়ের এমনভাবে তাকানো দেখে আমি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলি, আসলে ভাইয়া আমি সিট বেল্ট বাঁধতে পারি না। উদয় আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, আমাকে তখন বলনি কেন? আমি কোন জবাব দিলাম না। উদয় গাড়ি থেকে ফার্স্ট বক্স বের করে আমার কপালে ওষুধ লাগাতে লাগাতে বলল, তুমি যে স্টুপিড, অলওয়েজ স্টুপিডই থেকে যাবে। আমাকে বললেই হতো, আমি সিটবেল্ট বেঁধে দিতাম, তাহলে অন্ততপক্ষে কপালে এই আঘাতটা পেতে হতো না। স্টুপিড গার্ল। আমার কপালে ওষুধ লাগানো শেষ হলে সেখানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। সামনের দিকে তাকাও, আমার ভীষণ ইরিটেটিং হচ্ছে। উদয়ের কথায় কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। তারপর সামনের দিকে তাকালাম। বাসায় পৌঁছাতেই সবাই উদয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কি খাবে না খাবে, যদিও আগে অনেকবার আসছে এ বাড়িতে, কিন্তু এখন তো এ বাড়ির জামাই নতুনভাবে আসছে এ বাড়িতে, তাই আদর যত্নটা একটু বেশিই পাচ্ছে। উদয় এতে বিরক্ত হল, মুখে সেটা প্রকাশ করছে না। আমি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখছি। আমার সাথে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই অপু। আসলে ভাই ছোট হোক কিংবা বড়, ভাই তো ভাইই হয়, যে সবসময় তার বোনকে সব বিপদ থেকে আগলে রাখে। বোনের খুশি যে তার খুশি, বোনের মুখের এক চিলতে হাসির জন্যে যে নিজের জীবনকে বাজি রাখতে পারে, আর এরাই হলো ভাই। অপু কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে, আমি বিরক্ত হয়ে ওকে বললাম, এভাবে তাকিয়ে আছিস কেন বলতো, সেই কখন থেকে দেখছি তাকিয়ে আছিস। আপু তুই সবাইকে মিথ্যে বলতে পারলেও আমাকে তুই মিথ্যে কথা বলতে পারবি না, সত্যি করে বলতো উদয় ভাইয়া কি সত্যি তোকে মেনে নিয়েছে? ঠোঁটের কোণে এক মিথ্যে হাসি ঝুলিয়ে বললাম, আমি মিথ্যে কথা বলবো কেন বলতো, সত্যি ও বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছে। আর জানিসই তো ও বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে। তা ভালোবাসে জানি, কিন্তু এখন আর আগের মধ্যে অনেক পার্থক্য আপু। আর তোকে দেখে মনে হচ্ছে না তুই সত্যি বলছিস? ধুর পাগল, তুই মিছে মিছে এত চিন্তা করছিস, ওরা সবাই আমাকে আপন করে নিয়েছে বলে অপুকে জড়িয়ে ধরলাম। অপুর দুহাতে আমাকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত সুরে বলল, খুব মিস করছিলাম রে আপু তোকে। ডিনার শেষে সবাই মিলে ছাদে বসে গল্প করছি, এমন সময় নিবিড় ভাই বলল, চল আজ আমরা সবাই মিলে ট্রুথ আর ডেয়ার খেলি। নিবিড়ের কথায় সবাই সম্মতি দিল আর আমি নিচ থেকে একটা বোতল নিয়ে আসলাম। তখন নীরা বলল, এখানে সবাই আছে, শুধু দাদাভাই নেই। আরে উনিই তো নতুন বর, ওনাকে ছাড়া কি খেলা জমবে? একদম ঠিক বলেছিস তুই নিরুপাখি, দাদাভাইকে এখানে ডাকো। রিপা, আপু যা তুই ভাইয়াকে ডেকে নিয়ে আয়। অপু, আমি একটু অবাক হয়ে বললাম, তুই যাবি আর এত অবাক হচ্ছিস কেন? না মানে বলছিলাম তুই যা গিয়ে ডেকে আয়। তখন রিশা আপু আমার দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা তোমরা দুজনেই যাও, দাদাভাইকে এখানে নিয়ে আসো। আমি আর কিছু বললাম না, না হলে অপুর নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে। অপুকে নিয়ে চলে আসলাম আমার রুমে। উদয় তখন বারান্দায় দাঁড়িয়ে ছিল, আমি গিয়ে সোজা ওর হাত জড়িয়ে ধরলাম। এতে উদয় প্রথমে অবাক হলেও যখন অপুকে দেখে তখন স্বাভাবিকভাবেই বলল, তোমরা দুজনেই এখন এখানে? আমার কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বলল, এভাবে বেহায়ার মতো আমার হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো কেন, হাতটা ছেড়ে দাঁড়াও। বিনিময়ে আমি সামনের দিকে তাকিয়ে মুচকি হাসলাম, তারপর বললাম, দেখুন আপনার যা বলার আছে পরে বলে নিয়েন, অপুর সামনে অন্ততপক্ষে ভালো স্বামী হওয়ার অভিনয়টা চালিয়ে যান। উদয় আমার দিকে একবার তাকিয়ে আবার অপুর দিকে তাকালো, তারপর বলল, অপু তুমি এখন এই সময় এখানে কিছু বলবে? আমরা তোমাকে ডাকতে এসেছি ভাইয়া, চল আমাদের সাথে। অপু, কোথায়? উদয়ন, ছাদে সবাই ট্রুথ ডেয়ার খেলবে, ওখানে যেতে হবে আপনাকে। অপু, ট্রুথ ডেয়ার খেলার কথা শুনে উদয় আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমি ভয় এক ডোক গিলে ওনার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকালাম। মানে আর কখনো ট্রুথ নিব না। কি হলো ভাইয়া, চল। এই আপু ভাইয়াকে বল না যেতে। অপু, আচ্ছা চলুন তো বলে হাত ধরে টান দিলাম।
উনি আমার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল চল। তারপর আমার চলে আসলাম ছাদে। ট্রুথ ডেয়ার খেলার জন্যে সবাই গোল হয়ে বসে আছি। নিবিড় ভাইয়ের হাতে বোতল। রিশা আপু নিবিড় ভাইয়াকে চোখের ইশারায় কি যেন বলল। নিবিড় ভাইয়া হাতের বৃদ্ধা আঙ্গুলের ইশারায় ডান জানালো। তারপর শুরু হলো আমাদের খেলা। নিবিড় ভাই বোতল ঘুরালো, সেটা রিশা আপুর দিকে গিয়ে থামল। আপু তুমি ট্রুথ নিবে নাকি ডেয়ার? নীরা। ট্রুথ। রিশা। মামা যদি এখন তোমার বিয়ে অন্য কারো সাথে ঠিক করে তাহলে তুমি কি করবে? মামার সিদ্ধান্ত মেনে নিবে নাকি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যাবে? নীরা। রিশা সবার দিকে একবার তাকিয়ে জবাব দিল, বাবাকে বোঝানোর চেষ্টা করব, তাতেও যদি বাবা মেনে না নেয় তাহলে চলে যাব। রিশা। আরে বাহ আপু, কাকাইকে তো আগে থেকেই জানানো উচিত তার মেয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। আমি। রিশা আপু আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো, বিনিময়ে আমি মুচকি হাসলাম। নিবিড় আবার বোতল গুড়ালো, এবার থামল গিয়ে অপুর দিকে। আপু আগেই বলল আমি ডেয়ার নিব। তোর স্কুলের যে কোন একটা স্যারকে কল করে থ্রেড করবি একই। নিবিড়। এটা কোন ধরনের ডেয়ার ভাইয়া? স্যারদের থ্রেড করা এটা বাদ দাও। আমি। না এটাই করতে হবে, ও যদি করতে না পারে তাহলে ছেড়ে দিক। ও। নিবিড়। আমি পারবো বলেই পকেট থেকে মোবাইল বের করে একটা স্যারকে কল করে বলল, স্যার আপনি কাল নাহার ম্যামের সাথে পার্কে বসে বাদাম খাচ্ছিলেন, আমার কাতে তার একটা ছবি আছে। আগামী 20 তারিখে আমাদের যে পরীক্ষা আছে সেটা যদি পিছিয়ে না দেন তাহলে আপনার আর নাহার ম্যামের ছবি আপনার বউয়ের কাছে পৌঁছে দিব নিজ দায়িত্বে বলেই কল কেটে দিল অপু। আমরা সবাই অপুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, অপু এটা কি ছিল? ডেয়ার ছিল। অপু। নিবিড় আবার বোতল ঘুরালো, এবার বোতল থামল আমার দিকে, আর সবাই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে ভূত দেখছে। তুই ট্রুথ নিবি তাই তো? আচ্ছা আমি তোকে প্রশ্ন করব। রিপা। জি না, আমি আর ট্রুথ নেব না, আমি ডেয়ার নিব। হোয়াট? সবাই একসাথে বলল। এভাবে চিৎকার করছো কেন? সবাই ডেয়ার নিব বলছি তো ডেয়ারই নিব। আমি একটু রেগে বললাম। আচ্ছা আমি তোর ডেয়ার দিব। ওয়েট ওয়েট। নিবিড়। বাগানের ওপাশে জঙ্গের ওদিকটায় আমি কয়টা চকলেট আর আইসক্রিম রেখে দিব, তুই রাত 12:30 কিংবা 1টায় গিয়ে ওগুলো সেখান থেকে নিয়ে আসবি। নিবিড়। হোয়াট? হোয়াট ইউ সে? নিবিড় এটা কোন ডেয়ার হলো? ভয় পাবে, ওর ডেয়ার চেঞ্জ করে দে। উদয়। তাতে তোমার কি যায় আসে? দাদাভাই ভয় পেলে উষা পাবে, এই ডেয়ারই থাকবে। নীরা। এস ইউর উইশ, আমি ভালোর জন্যেই বলছিলাম। উদয়। আমি এতক্ষণ ওদের কথা শুনছিলাম। উদয় এই ডেয়ার নিতে না করেছে, আমি তো এই ডেয়ারই নিব। আমি নিবিড় ভাইকে বললাম, ভাই আমি রাজি। ওকে তাহলে নেক্সট আসা যাক বলে আবার বোতল ঘুরালো, এবার থামল রিপার দিকে। রিপা আগেই বলল আমি ট্রুথ নিব। আচ্ছা রিপা, রাতুলের সাথে তোর ব্রেকআপের কারণ কি? আমি। সেলফি। আমরা সবাই ওর দিকে অবাক হয়ে তাকালাম, এই মেয়ে সেলফির জন্যে ওদের এতদিনের রিলেশন শেষ করে দিল। কি হলো সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? একটু রেগে বলল রিপা। সেলফি কি করে তোদের রিলেশন ভেঙে দিল? ভ্রু কুচকে বলল নিবিড়। আরে জানো না ভাই, রাতুল আমাকে সেলফি তুলতে মানা করছিল আর বলছিল ওর সাথে রিলেশন টিকিয়ে রাখতে হলে এত সেলফি তোলা যাবে না। এ কারণে তুই ব্রেকআপ করে দিলি? নিবিড় একটু অবাক হয়ে বলল। হুম। ওকে গাইস, এবার নেক্সটে আসা যাক বলে আবার বোতল ঘুরাল নিবিড়। এবার বোতল থামল গিয়ে উদয়ের দিকে। উদয় চয়েজ করবে তার আগেই রিপা বলল, দাদা ভাই অনেক ভীতু, সে তো ট্রুথ নিবে, কে কি জিজ্ঞেস করবে, তাড়াতাড়ি করে ফেল। উদয় একবার রিপা দিকে গরম চোখে তাকিয়ে বলল, আমি ডেয়ার নিব। ওকে আমি তোকে ডেয়ার দিব দাদা ভাই। নিবিড়। ওকে বল কি করতে হবে। নিবিড় একবার রিশা আর রিপার দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর উদয়ের দিকে তাকিয়ে বলল, তুই এখন এখানে উষাকে প্রপোজ করবি আর একটা কিস করবি। হোয়াট? চেঁচিয়ে বলল, এটা কোন ডেয়ার হলো? আমি এটা কিছুতেই করতে পারবো না। জানি তুমি পারবে না, হেরো কোথাকার দাদাভাই, হেরো দাদাভাই, হেরো। নীরা। উদয় আমার দিকে একবার তাকালো, আমি তখন ওর দিকে অসহায়ের মতো করে তাকিয়েছিলাম। উদয় সবার দিকে একবার তাকিয়ে বলল, আমাকে অন্য কোনো ডেয়ার দে, আমি এটা করতে পারবো না। না অন্য কোন ডেয়ার হবে? তোমাকে এটাই করতে হবে। উষা প্রপোজ করতে হবে। রিপা। ওনার ডেয়ারে আমাকে কেন জড়াচ্ছিস তোরা? হুম অন্য ডেয়ার দে। আমি তোকে জড়াবো না তো কাকে জড়াবো? তুই তো দাদাভাইয়ের বউ, সো দাদাভাইয়ের সবকিছু তো তোকে ঘিরেই হবে রে উষারানী।
রিপা। রিপার কথা শুনে আমার দুজনের দিকে তাকালাম। কেন জানি না বউ শব্দটা শুনে এক ভালো লাগা কাজ করল। এই অপু যাত ফ্রিজ থেকে ফুল নিয়ে আয়, নিবিড়। ভাইয়া যাচ্ছি বলে অপু চলে গেল নিচে। এদিকে সবার জোর করে আমাকে দাঁড় করাল আর উদয়কেও। আমরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছি, তখন অপু হাতে ফুল নিয়ে ছাদে আসলো আর উদয়ের হাতে ফুল দিল। মুখোমুখি দাঁড়িয়ে আছে উদয় আর উষা, তখন গোলাপ হাতে ছাদে প্রবেশ করল অপু এবং উদয়ের কাছে গিয়ে ওর হাতে গোলাপ দিয়ে বলল, নাও ভাইয়া, এবার আপুকে প্রপোজ কর। উদয় অপুর কাছ থেকে ফুলটা নিয়ে সবার দিকে একবার রাগী চোখে তাকালো, তারপর সামনের দিকে মানে উষার দিকে এক পলক তাকিয়ে হাঁটু গেড়ে বসল। কাপা কাপা হাতে গোলাপটা উষার দিকে বাড়িয়ে কাপা গলায় বলতে লাগল, উষা আই লালাভ। দুচোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে বলল, উষা আই লাভ ইউ। তারপর চোখ খুলে উষার দিকে তাকালো। উষা তখন অপলকভাবে উদয়ের দিকে তাকিয়েছিল। উদয় উষার দিকে তাকাতেই ওদের দুজনের চোখে চোখ পড়ে, যার ফলে উষা লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়। আর কতক্ষণ দাদাভাইকে এভাবে বসিয়ে রাখবি উষা, এবার তো একসেপ্ট কর। নীরার কথা শুনে সামনে তাকায় উষা এবং কাপা কাপা হাতে গোলাপটা হাতে নেয়। তারপর উদয় সোজা হয়ে দাঁড়ায়। তখন রিপা বলে, এত বড় ডক্টর যে সারাদিন ছুরি কাঁচি সূচের সাথে কাটায়, সে কিনা নিজের বিয়ে করা বউকে প্রপোজ করতে কাপে ভাবা যায়, এটা বলে গালে হাত দেয়। রিপার কথা শুনে সবাই উদয় আর উষার দিকে তাকায়। উদয় নিজেও একবার উষার দিকে তাকায়, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, ওকে গাইস, আমার ডেয়ার ডান। বলে সামনের দিকে পা বাড়ায়। তখন নিবিড় বলে, তোর ডেয়ার কিন্তু এখনও শেষ হয়নি মনে করে দেখ আমি ঠিক কি বলেছিলাম। নিবিড়ের কথা শুনে উদয় দাঁড়িয়ে যায় এবং উষার দিকে তাকায়। উষাও উদয়ের দিকে তাকায়। উদয় এক পা উষার সামনে গিয়ে দাঁড়ায়, এক পলক ওর দিকে তাকিয়ে থেকে দুগালে হাত রাখে উদয়। উষা তখন দুচোখ বন্ধ করে শক্ত করে হাতের মুঠি করে রেখেছে। উদয়ের এতটা কাছে আসায় তার শরীরে এক হিমশীতল শিহরণ বয়ে যাচ্ছে। তখন উদয়ের চোখ যায় উষার কাপা কাপা ঠোঁটের দিকে এবং সে এই কাপা ঠোঁটের নেশায় পড়ে যায়। নেশাক্ত চোখে তাকিয়ে আছে উষার ঠোঁটের দিকে। তখন উষা চট করে চোখে খুলে কোনো কিছু না বলে উদয়কে সজোরে ধাক্কা দেয় এবং নিজে একটু সরে দাঁড়ায়। ঘটনাক্রমে দুপা পিছিয়ে যায় উদয়। উদয়ের প্রখর দৃষ্টি এখনও উষার দিকে। উষা সবার দিকে একবার তাকিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। বাকি সবাই উষার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিবিড় আস্তে করে বলল, যাক বাবা, কি করতে চাইলাম আর কি হলো। সারা ঘর পায়চারি করছে আর একটু পরপর মোবাইলে ঘড়ি দেখছে উষা। প্রায় আধ ঘন্টা যাবৎ এমন পায়চারি করছে। উদয় বিছানায় বসে মোবাইল টিপছে আর রাগে ফুঁসছে। সে উষাকে অনেকবার বারণ করেছে এই ডেয়ার না করতে, কিন্তু উষা তো উষাই। সে যখন একবার ডেয়ার নিয়েছে তাহলে সে কখনো হার মেনে নিবে না, সাফ জানিয়ে দিয়েছে উষা। উষার এমন কথায় উদয়ের খুব রাগ লাগে এবং বিরক্তও হয়। এভাবে পায়চারি করতে 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 ঘড়ির কাঁটায় যখন 12টা ছুঁই তখন উষা একটা লাইট নিয়ে বেরিয়ে পড়ে। কোন দিকে না তাকিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে উষা, ভয়ে তার শরীর কাঁপছে। চারদিকে ঘন জঙ্গল। সাধারণত এই জঙ্গলের দিকে দিনের বেলাতেও কেউ আসে না, আর সে রাত দুপুরের একা একা আসছে। জঙ্গলের কাছে আসতে কোন কিছুর শব্দ তার কানে আসে, কিন্তু এই মুহূর্তে সে সেটা মনে তুলল না। ভয়কে দূরে সরিয়ে আরেক পা সামনে বাড়ালো। তখন তার পাশে কোন কিছুর ছায়া দেখতে পায়। তখন সাথে সাথে তার হাত থেকে লাইটটা পড়ে যায় এবং তুতলাতে বলে, কে ওখানে। আর কিছু বলতে পারে না, তার আগেই ঢলে পড়ে মাটির বুকে। মুখে পানির ছিটা পেতেই চোখ খুলে উষা এবং চট করে ওঠে বসে। সামনের দিকে তাকাতেই দেখে উদয় অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আর ওদের গ্যাং অসহায়ের মতো করে ওর দিকে তাকিয়ে আছে। উষা হয়তো ওদের এভাবে তাকিয়ে থাকার কারণ বুঝতে পারছে, তাই সে একটু ভয় পেল এবং ভয়ে বলল, আমি এখানে আসলাম কি করে। আমি তো ওখানে। আর কিছু বলতে পারল না, তার আগেই উদয় উষার গালে চড় বসিয়ে দেয়। উষা গালে এক হাত দিয়ে ছলছল চোখে উদয়ের দিকে তাকিয়ে আছে। উদয় সেদিকে না তাকিয়ে ওর বোনদের বলল, তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস, যাবি এখান থেকে নাকি তোদের ও দিব। উদয়ের কথাগুলো বলতে দেরি হলো, বাট ওদের সবার রুম থেকে চলে যেতে দেরি হলো না। ওরা সবাই চলে যাওয়ার পর উদয় রুমের দরজা আটকিয়ে দিয়ে উষার পাশে বসল এবং দাঁতে দাঁত কামড়িয়ে বলল, তখন মানা করছিলাম না ওখানে না যেতে।
উষা কিছু বলল না, গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এটা দেখে উদয় খাটে হাত দিয়ে বাড়ি দিয়ে বলল, উষা আমি কিছু জিজ্ঞেস করছি, অ্যান্সার দাও ডেমিট। আমি তো আমার ডেয়ার পালন করতে গিয়েছিলাম আর আপনি আমাকে মারলেন, কাদো কাদো গলায় বলল। বেশ করেছি, মেরেছি। আমি বলেছিলাম তোমাকে এই ডেয়ার না নিতে, তারপরেও কেন জেদ করলে? তাহলে কি করতাম? কি হুম ট্রুথ নিতে পারবো না, ডেয়ার নিতে পারবো না, তাহলে আমি খেলবো কি করে? খেলবে না তুমি, আজকের পর থেকে তোমার ট্রুথ আর ডেয়ার খেলা বন্ধ। ওই জঙ্গলে একা একা গিয়েছিলে না নিজের সাহস দেখাতে, তারপর কি হলে? সেখানে সেন্সলেন্স হয়ে পড়ে গেলে। এতই যদি সাহস তোমার, তাহলে সেন্সলেন্স হলে কেন? আমি ঠিক সময় ওখানে না গেলে কি হতো বুঝতে পারতে। এক সেকেন্ড আপনি আমাকে ওখান থেকে নিয়ে আসছেন, কিন্তু কেন? হুম আমার কি হলো না হলো সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আর একটা কথা, আমি কি করব, কোথায় যাব না যাব সেটা কি আপনি ঠিক করবেন নাকি? ভুলে যেও না আমি একজন ডক্টর, মানুষের উপকার করাই আমার উদ্দেশ্য। তোমার জায়গায় অন্য যে কেউ হলে আমি এই কাজই করতাম। আর কি যেন বললে? হুম আমি ঠিক করব, ভুলে যেও না তুমি আমার বিবাহিত স্ত্রী। হুম নাম মাত্র হোক আর যাই হোক, পুরো দুনিয়ার কাছে এখন তুমি আমার ওয়াইফ। তোমার প্রতি আমার একটা রেসপন্সিবল আছে, আর আমি কখনো আমার দায়িত্ব পালনে অবহেলা করি না। তাই বলছি বেশি বাড়াবাড়ি কর না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। হাতের তর্জনী তুলে বলল, মানে কি? আমি কি এখন আপনার কথায় উঠব বসব নাকি? একটু নড়ে ওঠার চেষ্টা করে বলল উষা। এই উষা একদম আমার কথার বিরুদ্ধে যাবে না বলে দিলাম, আর এখন বিছানা থেকে উঠবে না বললাম। প্রায় সকাল হতে চলল, ঘুমিয়ে পড়। আপনি কোথায় ঘুমাবেন? আমার রুমে তো সোফা নাই। দাঁড়ান, এক কাজ করি, আমি বরং রিপার কাছে যাই, আপনি এখানে ঘুমিয়ে পড়েন বলে বিছানা থেকে ওঠে দাঁড়াল উষা বাহিরে যাওয়ার জন্যে পা বাড়াবে, তখন উদয় উষাকে থামিয়ে বলল, দাঁড়াও, কোথাও যেতে হবে না, ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে, ডিস্টার্ব করার দরকার নাই। তুমি এক কাজ করো, মাঝখানে বালিশ দিয়ে দাও, তারপর দুপাশে দুজনে ঘুমাই। উষাও আর কথা বাড়াল না, মাঝখানে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ল। এরপর উদয় খাটের সাথে হেলান দিয়ে বসে মোবাইল টিপতে লাগল। উষা উদয়ের দিকে একবার তাকিয়ে পাড়ি জমালো ঘুমের রাজ্যে। ভোরের আলো আর পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙল উষার। দুহাতে চোখ কচলাতে কচলাতে উঠে বসল, তারপর পাশে তাকাতেই দেখতে পেল উদয় জর্জর হয়ে ঘুমিয়ে আছে। ফ্যানের বাতাসে সামনের চুলগুলো ওড়ছে উদয়ের, যেটা থেকে চোখ ফেরাতে পারছে না উষা। উদয়ের খোঁচা খোঁচা দাড়ি দেখে সেটাতে হাত বুলিয়ে দেওয়ার লোভ জাগল উষার মনে। সে উদয়ের দাড়িতে হাত বুলিয়ে দেওয়ার জন্যে হাত বাড়ায়, কিন্তু কিছু একটা ভেবে সে থেমে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে কম্বল সব সে নিজে জড়িয়ে ঘুমিয়ে আছে। উষা তাড়াতাড়ি নিজের থেকে কম্বল ছাড়িয়ে উদয়ের গায়ে জড়িয়ে দিল। তারপরে সে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি জানি রে মা, আমি তোর সাথে যেটা করেছি অন্যায় করেছি, কিন্তু কি করব বল? প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তানরা ভালো থাকুক, তাদের সুখের জন্যে। সব বাবা মাই অন্যায়ের পথ বেছে নেয়, স্বার্থপর হয়ে যায় তারা। আমিও তাই করেছিলাম সেদিন। একবারও তোর মতামত জানার চেষ্টা করি নাই। হাতের পত্রিকা টেবিলের ওপর রেখে চায়ের কাপ হাতে নিয়ে বলল উষার বাবা আফজাল মির্জা। না আব্বু, এমনভাবে বলে আমাকে অপরাধী বানিয়ে দিও না। আমি জানি সেদিন তোমার ওপর দিয়ে কেমন ঝড় বয়ে গেছে, তুমি যা করেছে আমার ভালো হবে ভেবেই করেছ। উষার মাথায় হাত দিয়ে বলল ওর বাবা। আবার ও বলল, আমি জানি সুহানি ভাবি তোকে এখনো মেনে নেয়নি, কিন্তু তুই দেখিস মা, খুব তাড়াতাড়ি সুহানি ভাবি তোকে মেনে নিবে। উষা মুচকি হেসে ওর বাবার হাত জড়িয়ে ধরল। তখন ওখানে উষার মা আসলো, তিনজনে মিলে গল্প করছে। এমন সময় উষা সোফাতেই ঘুমিয়ে পড়ে। উষার এভাবে এখানে ঘুমিয়ে পড়া দেখে ওর বাবা মা একে ওপরের দিকে তাকিয়ে একটু হাসল। তারপর উষার মা বলল, তুমি এখান থেকে সরে বসো, মেয়েটাকে ভালোমত ঘুমাতে দাও। উষার বাবা ওর মায়ের কথা শুনে সেখান থেকে চলে যায়। পরে ওর মা ওকে ঠিক করে শুইয়ে দিয়ে গায়ে কম্বল জড়িয়ে দেয়। এদিকে উদয় ঘুমিয়ে আছে। এমন সময় ওর মোবাইলের রিংটোন বেজে ওঠল। শত অনিচ্ছা থাকা সত্ত্বেও কল রিসিভ করল উদয়। তখন ওপাশ থেকে ঝাঝালো কণ্ঠে বলল, এই বলছিস তুই বিয়ে মানিস না, উষাকে বউ হিসাবে মানিস না, আবার তো দেখছি দিব্যি শ্বশুর বাড়ি চলে গেছিস। আদ্রি, তুই এত সকাল সকাল কেন কল করেছিস? আর কি সব ফালতু কথা বার্তা বলছিস আমি এ বাড়িতে, সেটা তুই কি করে জানলি? ও আচ্ছা, এখন তোকে কল করতে আমার কারণ লাগবে? 3 দিনে এত পরিবর্তন তোর? আদ্রি, আমি সেটা মিন করিনি। এত সকালে কেন কল করেছিস তাই জানতে চাইছি।
শোন না, আজ আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো ও চায় তুই ওর বার্থডে পার্টিতে পার্টিসিপেট করবি কি? তুই যাবি তো আমার সাথে? সরি আদ্রি, আমি যেতে পারবো না। কেন? উষা রাগ করবে বলে একটু অভিমানী সুরে বলল আদ্রিজা। আমি বুঝতে পারছি না সব কথায় উষাকে কেন জড়াচ্ছিস, আর আমি কি করব না করব সেটার কাউকে কৈফিয়ত দিব নাকি? একটু রেগে বলল উদয়। আচ্ছা, এত রেগে যাচ্ছিস কেন? কুল ডাউন। আমি কিন্তু ওয়েট করব। বললাম তো আমি যেতে পারবো না, তাহলে কেন জেদ ধরে বসে আছিস? তুই চলে যাস বলে কল কেটে দিল উদয়। মোবাইলটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। এদিকে রিশা, রিপা, নীরা নিবিড় মন খারাপ করে বিছানায় বসে আছে। তখন রুমে আসল অপু এবং নীরার পাশে বসে বলল, কি হয়েছে তোমাদের, এভাবে মন খারাপ করে বসে আছো কেন সবাই? নিবিড়, রিশা, রিপা, নীরা একে অপরের দিকে তাকিয়ে অপুর দিকে তাকালো। তারপর নীরা বলল, উষা কোথায়? ওকে সকাল থেকে এখন পর্যন্ত দেখতে পেলাম না কেন? ঠিক আছে তো উষা? অপু সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর ভ্রু কুচলে বলল, কেন, আপুর আবার কি হবে? কাল তো দেখলাম আপু ঠিক আছে। কাল দেখছিস, আজ তো দেখিসনি। আচ্ছা, উষাকে সকাল থেকে দেখতে পাইনি, ও আবার অসুস্থ হয়ে পড়ল না তো? মানে জ্বর হয়নি তো? রিপার কথা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে তাকালো। তখনই রিপা আবার বলল, না মানে বলছিলাম সবাই বলে ভয় পেলে নাকি জ্বর হয়, তাই বললাম আর কি। রিপার কথার সাথে সহমত দেখিয়ে নীরা বলল, আমারও তাই মনে হয়, উষার জ্বর টর কিছু হয়েছে, তাই তো এত বেলা হলো এখন ও উষার দেখা পেলাম না। কাল তো অনেক ভয় পাইছে ও। নীরার কথা শুনে অপু একটু অবাক হয়ে বলল, কাল ভয় পাইছে মানে? কিভাবে ভয় পেল? আপু আর ভাইয়া কোথায় ছিল? তখন নিবিড় বলল, সব আমার জন্যে হয়েছে। কেন, তুমি আবার কি করেছ? অপু, কাল উষাকে যে ডেয়ার দিয়েছিলাম সেটা পালনের জন্যে উষা রাত 12টার দিকে একা একা জঙ্গলে চলে যায়। তারপর? অপু, ফ্ল্যাশব্যাক। সবাই মিলে বারান্দায় বসে গল্প করছে, এমন সময় হন্তদন্ত হয়ে উদয় আসলো এই রুমে। রিশা নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাক দিল। উদয়ের ডাক শুনে সবাই বারান্দা থেকে রুমে আসলো। উদয় সবার দিকে একবার তাকিয়ে বলল, উষা এখন ফিরেনি? আমি তো ভাবছি উষা হয়তো তোদের সাথে আছে, এখন তো দেখলাম এখানেও নেই, তার মানে ও এখন ওখানেই রয়ে গেছে। ওদের কথা শুনে নিবিড় বেকুবের মতো প্রশ্ন করল, ওখানে মানে কোথায় গেছে উষা? কোথায় আবার? যেখানে পাঠিয়েছিস ওকে, ওই জঙ্গলে। একটু রেগে বলল উদয়। উদয়ের কথা সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। রিশা বলল, উষা কখন গেছে দাদা ভাই, আর তুই ওকে একা একা ওই জঙ্গলের কাছে যেতে দিলি কেন? তাহলে কি করতাম? আমি ওর সাথে ওই জঙ্গলে যেতাম। আমি ওকে অনেকবার বারণ করেছি যেতে, কিন্তু ও আমার কথার কোন পাত্তা দিল না। রেগে কথাগুলো বলে দেয়ালের সাথে হাত বাড়িয়ে দিল। রিপা উদয়ের সামনে গিয়ে বলল, দাদা ভাই এখন রাগ করার সময় না, আগে চল আমরা উষাকে খুঁজে নিয়ে আসি। উদয় নিবিড়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কেন খুঁজতে যাব? যে এমন ডেয়ার দিচ্ছে তাকে বল খুঁজতে। রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে বিছানার ওপর বসল। দাদা ভাই এখন জেদ করার সময় না, তাড়াতাড়ি চল। উষার কিছু হলে আব্বুকে কি জবাব দিবি বল? আমি কেন জবাবদিহি করব? তখন খুব লাফাতে লাফাতে বললি, এই ডেয়ারি থাকবে তো এখন জাগিয়ে খুঁজে নিয়ে আয় ওকে। কথাগুলো বলে একবার অগ্নি দৃষ্টিতে তাকালো নিবিড়ের দিকে, তারপর সে রুম থেকে বেরিয়ে গেল। উদয়ের পিছনে পিছনে রিশা, রিপা, নিবিড় আর নীরাও চলল। মোবাইলের ফ্ল্যাশ অন করে জঙ্গলের চারদিকে খুঁজে যাচ্ছে উদয় আর নিবিড়। ওদের পিছন পিছন যাচ্ছে রিশা, রিপা আর নীরা। রিপা ভয় রিশার কোমর জড়িয়ে হাঁটছে। অনেক খুঁজাখুঁজির পর যখন উষাকে ওরা পেল না, তখন সবাই হতাশ হয়ে যায়। উদয় নিবিড় আর রিপার সাথে রাগারাগি করতে থাকে। নিবিড় উষাকে না পেয়ে মন খারাপ করে চলে আসতে নেয়। কিছুদূর আসতেই নিবিড়ের পা পড়ে উষার হাতের ওপর। পায়ের নিচে নরম কিছু অনুভব করে, নিচে তাকায়, আর নিচে তাকাতেই সে উষা বলে চিৎকার করে। নিবিড়ের চিৎকার শুনে সবাই এখানে আসে আর উষাকে সেন্সলেস অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। উদয় গিয়ে উষা উঠিয়ে পাজা কোলে নিয়ে রুমে নিয়ে আসে, সাথে ওরা সবাই ওদের রুমে আসে। উদয় উষাকে বিছানায় শুইয়ে দিয়ে ওদের চলে যেতে বলে, কিন্তু ওরা সবাই জেদ ধরে বসে থাকে। উষার যখন সেন্স আসবে তখন ওরা এখান থেকে চলে যাবে। এতে উদয় হাজার রাগ করলেও ওরা ওখানেই থেকে যায়। উদয় গিয়ে উষার মুখে পানির ছিটা দেয়, যার ফলে উষার হুঁশ আসে।
ও, তাহলে এই কারণে তোমরা সবাই এত ভয় পাচ্ছ। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসছি আপু কোথায়। কথাগুলো বলে অপু রুম থেকে বেরিয়ে যায়। এদিকে উষা গভীর ঘুমে মগ্ন। তখন ওর আম্মু এসে ওকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল। ঘুমঘুমরি চোখে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আমার এত সুন্দর ঘুমটা তুমি নষ্ট করে দিলে আম্মু। নট ফেয়ার। ফেয়ার নট ফেয়ার পরে দেখব। আগে গিয়ে উদয়ের কফিটা দিয়ে আয়। কখন থেকে ছেলেটা একা রুমে আছে? আমি পারবো না, তুমি গিয়ে দিয়ে আসো কফি। আমার এখন ঘুম পাচ্ছে খুব, আমি ঘুমাবো। বিয়ের পরে সবারই ঘুম বেশি পায়, তাই বলে কি সবাই সারাদিন ঘুমায় নাকি? নে ধর কফি, যা উদয়কে দিয়ে আয়। উষা কফির মগ হাতে নিয়ে ওর মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি বললে তুমি? উদয়কে কফি দিয়ে আসতে বলছি বলল। উষাকে পাঠিয়ে দিল ওর রুমে। উদয় ফ্রেশ হয়ে বিছায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে। এমন সময় উষা আসলো রুমের ভেতর আর উদয়ের সামনে গিয়ে কফির মগ বাড়িয়ে বলল, আপনার কফি। উদয় উষার দিকে এক পলক তাকিয়ে থেকে কফির মগ হাতে নিল। তারপর তাতে এক চুমুক দিয়ে বলল, ঘুম ঘুম চোখে হেঁটে হেঁটে রুমে গেল উষা। উদয় তখন বিছানায় বসে মোবাইল টিপছিল। উষা উদয়ের সামনে গিয়ে কফির মগ বাড়িয়ে দিলে বলল, আপনার কফি। উদয় উষার হাত থেকে কফির মগ নিয়ে তাতে এক চুমুক দিল। তারপর উষার দিকে এক পলক তাকিয়ে মুখ বাঁকা করে মুচকি হাসল এবং বলল, ঘুম শেষ হয়নি তাহলে উঠেছে কেন? যাও ঘুমাও। এভাবে ডুলতে ডুলতে হাঁটলে তখন যে পড়ে যাবে সেটা তুমি নিজেও জানবে না, পড়ে দেখবে শুধু কয়েকটা দাঁত নেই। উদয়ের এমন অর্থহীন কথার মানে বুঝতে পারল না উষা, তাই সে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে উদয়ের দিকে। চোখের কয়েকটা পলক ফেলে কোমরে হাত রেখে বলল, দাঁত পড়ে যাবে মানে কি বলতে চাইছেন আপনি? আর শুনেন, আমার হাজবেন্ড একজন ডক্টর, সো আমার দাঁত পড়ে যাওয়া নিয়ে কোন মাথা ব্যথা নেই। আমার দাঁত যতবার পড়ে যাবে ওনাকে বলল ততবারই লাগিয়ে দিতে। একদমে কথাগুলো বলে সামনের দিকে তাকালো উষা আর উদয়ের সাথে চোখাচোখি হলো। উদয় কপাল ভাঁজ করে উষার কথাগুলো শুনছিল আর উষা সামনের দিকে তাকাতেই ওর চোখে চোখ পড়ে যায়। সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে মাথায় হাত দিল উষা। এতক্ষণ কি সব বলছিল সে? নিচের দিকে তাকিয়ে বলল, আমি গেলাম বলে দৌড়ে সেখান থেকে চলে আসল উষা। ওখানে আর একটু থাকলেই সে লজ্জায় মাটির সাথে মিশে যেত। উষার এভাবে চলে যাওয়া দেখে ঠোঁট কামড়িয়ে হাসল উদয়। মাথাটা একটু এদিক ওদিক নাড়িয়ে কফির মগ টেবিলের ওপর রেখে বারান্দার দিকে পা বাড়াল। তখন পিছন থেকে ভাইয়া বলে ডাক দিল অপু। অপুর ভয়েজ পেয়ে পিছনে তাকায় উদয় এবং পকেটে দুহাত গুজে বলে, কিছু বলবে অপু? অপু দুকদম এগিয়ে বলে, আসলে আপুকে খুঁজতে এসেছিলাম, আজ আপুকে দেখিনি নি এখনো। রিশা আপু বলছিল কাল রাতে নাকি আপু খুব ভয় পাইছে, তাই দেখতে এসেছিলাম আপু ঠিক আছে কিনা। ওরা সবাই কোথায় এখন? গেস্ট রুমে আছে। আপুকে আজ দেখতে না পেয়ে সবাই খুব টেনশন করছে, ভাবছে হয়তো আপু অসুস্থ হয়ে পড়ছে। কোথায় আপু? এদিক ওদিক তাকিয়ে বলল অপু। উষা একদম ঠিক আছে, এই তো এখনই রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা ভাইয়া তুমিও চল না, একা একা রুমে বসে কি করবে? চল না কোথাও ঘুরে আসি। উদয়ের হাত ধরে বলল, এই সকালে কোথায় ঘুরতে যাবে তুমি? অপু কিছুক্ষণ ভেবে বলল, আমাদের খামারে যাই, চল যাবে? উদয় একটু চুপ করে থেকে বলল, কে কে যাবে? আমি, আপু, রিশা আপু, রিপা আপু, নীরা আপু, নিবিড় ভাইয়া, আদিফ আর তুমি। চল না ভাইয়া যাই। অপু বায়না করল উদয়ের কাছে। উদয় প্রথমে না করলেও অপুর বায়না রাখতে সে রাজি হয়ে যায় ওদের খামার বাড়িতে যেতে। সকালের নাস্তা সেরে সবাই মিলে রেডি হচ্ছে খামার বাড়িতে যাওয়ার জন্যে। উষা ব্ল্যাক কালারের 3 পিসের পরেছে এবং মাথায় একটা হিজাব বেঁধেছে। চোখে গাঢ় কাজল এবং পাপড়িতে মাস্কারা দিয়েছে, যার ফলে উষার চোখ দুটো আজ উপন্যাসের নায়িকার চোখের যেমন বর্ণনা দেয় যে হরিণের মতো টানাটানা চোখ, ঠিক সেই রকম টানাটানা মায়াবী লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক, এক হাতে ঘড়ি আরেক হাতে একটা মোটা চুড়ি দিয়েছে উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রঙে। এই সাজটাই অসম্ভব মানিয়েছে। আয়নাতে নিজেকে আরও একবার ভালো করে দেখে হাতে একটা পার্স নিয়ে বেরিয়ে পড়ল উষা। বাহিরে বের হতেই দেখে সবাই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু উদয় আর অপু নেই। এদিক ওদিকে একটু চোখ বুলিয়ে সবার কাছে গিয়ে দাঁড়াল উষা। নীরা উষার হাত ধরে টেনে একটু ভালো করে দেখে বলল, উফ উষা, আজ তোকে যা লাগছে না, একদম ফাটাফাটি। জীবনানন্দ দাশের বনলতা সেন হরিণের মতো টানাটানা চোখ, বাঁশির মতো নাক, গোলাপের পাপড়ির মতো গাল আর ঠোঁট দুটো থাক, এটা না হয় নাই বললাম।
নীরার কথার সাথে তাল মিলিয়ে রিপা বলল, উষা আজ তো তুই দাদাভাইয়ের মাথা ঘুরিয়ে দিবি। দেখিস দাদাভাই আজ তোর থেকে চোখ ফেরাতে পারবে না। রিপার কথা শুনে মন হয়ে যায় উষার মাথা নিচু করে মনে মনে বলে, তোদের দাদাভাই কখনো আমার দিকে তাকাবে না, তার তো আদ্রি বেবি আছে। মন খারাপ করছিস কেন, দেখিস সব ঠিক হয়ে যাবে। রিশা উষার হাত শক্ত করে ধরে বলল। উষা রিশার দিকে তাকিয়ে এক মিথ্যে হাসি হাসল। এভাবে কিছুক্ষণ কথা বলার পর উদয় আর অপু বহিরের দিকে থেকে আসল। উষা একবার উদয়ের দিকে তাকিয়ে নিচের দিকে তাকাল। উদয় উষার দিকে না তাকিয়েই সোজা গাড়িতে গিয়ে বসল। অপু, আদিফ আর নিবিড় তিনজনে মিলে বাইককে করে গেল। এদিকে সবাই যখন গাড়িতে গিয়ে বসতে তখন উষা আগেই গিয়ে গাড়ির পিছন সিটে বসে পড়ে। এটা দেখে উদয় খুব রেগে যায় কিন্তু মুখে প্রকাশ করে না। রিশা অনেকবার উষাকে সামনে গিয়ে বসতে বললে জেদ করেই পিছনে বসে থাকে। অবশেষে রিপা গিয়ে সামনে বসে, রিশা, নীরা আর উষা পিছনে বসে। উদয় জোরে জোরে ড্রাইভ করছে, একটু পর পর গাড়ির মিররে উষাকে দেখছে আর রাগে ফুঁসছে। তার এই রাগের কারণ কি তা সে নিজেও জানে না। গাড়ি যখন উষাদের খামার বাড়ির গেটের সামনে থামল তখন উষা, রিশা, নীরা আর রিপা গাড়ি থেকে নেমে সেখানে দাঁড়ায়। তখন রিপা বলে, সবাই পোজ দাও, একটা সেলফি তুলে নেই আগে, তারপর ভিতরে যাব। রিপা সেলফি তুলতে নেয়, অমনি ওখানে নিবিড় বাইক থামিয়ে বলে, আমরা কেন বাদ পড়ব? তোমরা বাদ কেন পড়বে, আসো তোমরাও। রিপা, এই দাদা ভাই তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন, এদিকে আয়, ওদের সাথে আমরাও সেলফি তুলি। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা উদয়ের দিকে তাকিয়ে বলল নিবিড়। উদয় আর চোখে একবার উষার দিকে তাকিয়ে বলল, তোরা তুলে নি, আমাকে কেন টানছিস এসবের মধ্যে? অপু আর আদিফ গিয়ে উদয়কে টেনে সবার মাঝখানে নিয়ে আসে, উষার পাশে দাঁড় করিয়ে বলে, রিপা আপু এবার তুলো সেলফি। উদয় তখন ঘাড় ঘুরিয়ে উষার দিকে তাকায় আর উষা আর চোখে উদয়ের দিকে, আর এই সময়টাকে ক্যামেরা বন্দী করে রিপা। খামার বাড়িতে ঢুকে সবাই যার যার মতো করে সময় কাটাচ্ছে। উষাদের এই খামার বাড়িতে প্রায় সব ধরনের প্রাণীর দেখা মেলে। পূর্বের দিকে একটা বড় গরুর খামার আছে, তাতে ছোট বড় সব মিলিয়ে প্রায় 60টা গরু আছে। তার পাশেই রয়েছে ছাগলের ঘর। খামার বাড়ির পিছন সাইডে রয়েছে মুরগির খামার, সেখানে দেশি, আশিলো, স্টারবো, কোচিন ব্রাহ্মা, ফাউমি, লেগোহর্ন, মিনরকা, রোড আইল্যান্ড রেড প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পাশায়ার জাতের মুরগি রয়েছে। এই সব মুরগি দেখতে অনেক সুন্দর, এদের মাংস ও অতি সুস্বাদু এবং এদের মধ্যে কয়েক জাতের মুরগি প্রতি বছর অনেক ডিম দেয়। খামার বাড়ির সামনেই রয়েছে একটা বড় পুকুর, তাতে রং বেরঙের হাঁস সাঁতার কাটছে। পুকুর থেকে একটু ওপরে রয়েছে কবুতরের ঘর, সেখানে আছে নানা রকমের কবুতর। উষা সেখানে কবুতরের সাথে খেলা করছে, মুখী কবুতরের ধীরে ধীরে শব্দ করে ওড়ে যাওয়াটা অবাক হয়ে দেখছে উষা। তখন আরেকটা কবুতর এসে বসল উষার গায়ে। ফ্যান্টেলের পালক যখন পাখার মতো মেলে দেয় তখন মনে হয় ময়ূর পেখম তুলছে। সামনে শুভ্র লোটনের দিকে চোখ পড়তেই তার প্রেমে পড়ে যায় উষা। ঘুরে ঘুরে কবুতরের সাথে খেলা করছে আর হাসছে। দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে উষাকে দেখে যাচ্ছে উদয়। পকেট থেকে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে একটু হাসল, তারপর সেখান থেকে চলে গেল উদয়। সারাদিন সবাই খামার বাড়িতে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, হই হইল্লুর আড্ডা, খেলাধুলা করে কাটিয়ে দেয়। দুপুরবেলা খামার বাড়িতে যে যারা দেখাশোনা করে তারাই সবার জন্যে রান্না করেছিল। এখন প্রায় সন্ধ্যা, চারদিকে অন্ধকার নেমে আসছে, সবাই বাসায় চলে যাবে। বাহিরে গাড়ি ঠিক করছে উদয়। সবাই যখন গাড়ির কাছে আসলো তখন উদয় সবাইকে বলল, এখানে সবাই আছে কিন্তু উষা কোথায়? উদয়ের কথা শুনে সবাই খেয়াল করল এখানে উষা নেই। তারপর যে যার মতো খুঁজতে লাগলো উষাকে। পুরো খামার বাড়ি খুঁজে যখন উষা পেল না তখন সবাই হতাশ হয়ে পড়ে। উষার এমন করে উধাও হয়ে যাওয়া সবার মনকে নাড়া দিয়ে দিয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, কোথায় যেতে পারে উষা? দুপুরবেলা খাওয়ার সময় ও তো এখানেই ছিল, তারপর কেউ আর ওকে দেখেনি, এমনি উদয়ও না। সবাই তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে উষাকে। আমি উষাকে খুঁজে বাসায় নিয়ে আসব, তুই সবাইকে নিয়ে বাসায় চলে যা, নিবিড়কে বলল উদয়। কি বলছিস তুই দাভাই? উষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমি বাসায় চলে যাব না? দাভাই, সেটা হয় না। সেটা হয় না মানে? এক উষাকে খুঁজতে গিয়ে বাকি সবার কথা ভুলে গেলে চলবে না? দেখ উদয়, এখানে ওরা সবাই বাচ্চা, আমি চাই না আমার বোনদের কোন প্রবলেম হোক। তুই ওদের নিয়ে বাসায় চলে যা আর বাসায় পৌঁছে আমাকে কল করবি। কথাগুলো বলে সামনের দিকে হাঁটা শুরু করল উদয়।
নিবিড় আবার উদয়ের সামনে গিয়ে বলল, দেখ দাভাই, এখানে কারো কোন প্রবলেম হবে, আমরা আছি তো। আমি এক কথা দ্বিতীয়বার বলি না, সেটা খুব ভালো করে জানিস তুই। নিবিড় আর কিছু বলল না, কারণ সে জানে এখন সে যাই বলুক না কেন কোন কাজে আসবে না। মন খারাপ করে পিছনের দিকে পা বাড়াতে লাগলে উদয় ওকে আবার ডেকে গাড়ির চাবি দিয়ে ও বাইকের চাবি রেখে দেয়। তারপর নিবিড় সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় আর উদয় খুঁজতে থাকে উষাকে। রাস্তার পাশে মাথায় হাত দিয়ে বসে আছে উদয়, চোখ মুখে তার চিন্তার ছাপ, এক অজানা ভয় কাজ করছে তার মনে। খামার বাড়ি থেকে যখন সবাই চলে গেল তখন উষাকে খুঁজতে খুঁজতে সেখান থেকে অনেকটা দূরে চলে আসে উদয়। উষাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে রাস্তায় বসে পড়ে। রাস্তা দিয়ে তখন কয়েকজন লোক যাচ্ছিল। উদয়কে রাস্তায় বসে থাকা দেখে তারা সামনে এগিয়ে আসে এবং উদয়ের মুখ দেখে তারা উদয়কে চিনতে পারে। তাদের মধ্যে থেকে এক লোক উদয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আপনি ইরহাম উদয়ন না? এখানে এভাবে বসে আছেন কেন? লোকটির কথা শুনে উদয় সামনে তাকায় এবং তাদের উদ্দেশ্য বলে, আপনারা কারা আর আমাকেই বা চিনেন কি করে? কি বলছেন আপনি? আপনাকে কে না চিনে? এত বড় একজন ডাক্তার, দেশের নাম ডাক্তার, আপনাকে তো সবাই চিনে। আপনি যেমন ভালমানুষ তেমন ভালো ডাক্তারও। এই তো কয়দিন আগে আমাগো আফজাল সাহেবের মেয়ের বর যখন বিয়ে ভেঙে চলে গেল তখন তো আপনিই আমাদের উষাকে বিয়ে করে নিলেন। মেয়েটাকে লোকের গালমন্দ থেকে বাঁচালেন। এই দুনিয়ায় এখনো এরকম ভালো মানুষ আছে, সেটা আপনাকে না দেখলেও বুঝতাম না। আপনি মানুষ না ফেরেশতা, আল্লাহ সব সময় আপনার ভালো করবেন। লোকগুলোর মধ্য থেকে আরও একজন বলল। তার কথা শুনে উদয় দাঁড়িয়ে পড়ল এবং বিস্মিত চোখে লোকটির দিকে তাকিয়ে বলল, আপনার আফজাল সাহেবকে কি করে চিনেন আর উষা ওকেই বা কি করে চিনেন? উদের কথা শুনে হাঁটু গেড়ে বসে থাকা লোকটি দাঁড়িয়ে বলল, ওই যে খামারটা আছে না, অনেক বড় খামার, ওই খামারের মালিক আফজাল সাহেব, উনি তো আগে এখানেই থাকতেন, ওনার বউ বাচ্চা সবাই এখানে থাকতো, পরে ওনারা শহরে চলে যায়। উষা তো আমার মায়ার বান্ধবী আছিল আর পোলাটা অনেক ছোট ছিল, কি যেন নাম, এই দেখ পোলার নামটা মনে নাই। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি এইখানে কি করছে? ওদিকে বিয়ে বাড়িতে দেখালাম উষাকে আর আপনি রাতে রাস্তায় বসে আছেন, আমাগো মেয়ের সাথে মনমালিন্য হয়েছে বুঝি? লোকটির কথা শুনে উদয় চমকে ওঠে, কপালে কয়েকটা ভাঁজ ফেলে আতঙ্কিত কণ্ঠে বলে, উষা কোথায়? আর কোন বিয়ে বাড়ির কথা বলছেন? কোথায় গেছে উষা? ওই তো ওই খামার বাড়িয়ে পিছনের রাস্তা দিয়ে গিয়ে একটু দূরে একটা মোড়ের সাথে যে বাড়িটা, ওই বাড়ির মায়ার বিয়ে, উষাকে ও সেখানেই দেখলাম। লোকটির মুখ থেকে কথাগুলো শোনার পর উদয় ওনাদের সবাইকে আসছি বলে পিছনের দিকে দৌড়াতে লাগল। এদিকে বাসায় ফিরে সবাই মুড অফ করে বসে আছে। নিবিড় সারা ঘর পায়চারি করছে আর উদয়কে গালি দিচ্ছে কেন নিবিড়কে উদয় পাঠিয়ে দিল। উষার বাবা মা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ভেঙে পড়ে মা কান্না শুরু করে দিয়েছে। নীরা ওনাকে নিয়ে পাশের রুমে আছে। রিশা নিবিড় উদয়কে একটু আগেও কল করেছিল কিন্তু ফলাফল শূন্য, উষাকে পায়নি বলেছে। বিয়ে বাড়িতে গায়ে হলুদের আসরে বসে গল্প করছে উষার সাথে তার পুরনো বন্ধুরা। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলে যা হয় আর কি। উষার গায়ে হলুদ শাড়ি, গায়ে ফুলের গহনা, চুলগুলো বেনুনি করে একপাশে রেখে দুগালে হলুদ ভর্তি। এখন যে কেউ দেখলে বলবে আজ মৌয়ের নয়, উষার গায়ে হলুদ। সবাই এখন হাতে মেহেদি দিবে, এমন সময় উদয় দৌড়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। উদয়কে এখানে এই অবস্থায় দেখে সবার নজর এখন ওর দিকে। উষা একবার উদয়ের দিকে তাকাচ্ছে তো একবার সীমান্ত, মিলন আর রাজুর দিকে তাকাচ্ছে। সীমান্ত উষার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই উষা, এই বদরাগী ডাক্তারটা এখানে আসলো কোথা থেকে রে? এখন কি হবে? উষা সীমান্তর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তখন তো খুব জোর গলায় বলছিলি ডাক্তারকে আমি ভয় পাই নাকি, এখন আবার ইঁদুরের মতো পালাচ্ছিস কেন? আমাকে কিছু বললে আমি তোদের দেখিয়ে দিব, বলবো তোরা আমাকে জোর করে নিয়ে এসেছিস। এই উষা ডাক্তার বাবু তো রেগে আছে, এখন কি করবি? মৌ। উষা কিছু বলবে তখন উদয় এসে উষাকে টেনে স্টেজ থেকে নামিয়ে সজোরে গালে চড় বসায়। উষাটাল সামলাতে না পেরে স্টেজের ওপর পড়ে যায়। নীলা এসে উষাকে টেনে তুলে তখন দেখতে পায় উষার ঠোঁটের একটু নিচে অনেকটা কেটে গেছে, কিন্তু এই স্টেজে পড়ে কাটা তো অস্বাভাবিক। তাই নীলা নিচের দিকে তাকালো, তখন সেখানে একটা ছোট লোহা দেখতে পায় যেটাতে উষার রক্ত লেগে আছে। উষা নিচের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে চোখের জল ফেলছে, তখন উদয় ঝাঝালো কণ্ঠে বলল,
মোবাইল কোথায় তোর? মোবাইল ইউজ করিস কি করতে সারাক্ষণ ফেবুকিং আর গেম খেলার জন্যে? মোবাইল কেথায় তোর? শেষ কথাটা ধমক দিয়ে বলল। সীমান্ত স্টেজের ওপর থেকে মোবাইল নিয়ে উদয়ের হাতে দিলে সেটা আছাড় দিয়ে তখনই ভেঙে ফেলে উদয়। উষা কন্যা জড়িত কণ্ঠে বলে, এটা কি করলেন আপনি? আমার এত শখের মোবাইলটা আপনি ভেঙে ফেললেন। উদয় ধমক দিয়ে বলল, এই চুপ একদম, ন্যাকা কান্না কাঁদবি না। রেগে দুহাত শক্ত করে বলল। রাগে উদয়ের সারাশরীর কাঁপছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে কেউ উদয়ের সামনে গিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। উদয় কিছু বলবে কিন্তু উষার তাকিয়ে থেমে যায়। পিছনের দিকে ঘুরে দুচোখ বন্ধ করে ওপরের দিকে তাকায়। কিছুক্ষণ ওপরের দিকে তাকিয়ে থেকে বড় বড় কয়েকবার শ্বাস নেয়। তারপর চোখ খুলে আবার সামনের দিকে তাকায়। উষা তখনও নিচের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছিল। উদয় সবার দিকে একবার তাকিয়ে উষার হাত ধরে টেনে সেখান থেকে বাহিরে নিয়ে আসে। তখন ওদের পিছন পিছন আসে নীলা, মৌ, সীমান্ত, মিলন আর রাজু। উদয় গেটের দিকে পা বাড়াবে তখন মৌ গিয়ে উদয়ের সামনে দাঁড়ায়। উষার দিকে এক পলক তাকিয়ে উদয়কে বলে, উষার অনেকটা কেটে গেছে ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। আসলে ওর কাটা স্থানে মেডিসিন লাগানো দরকার, অনেক ব্লাডিং হচ্ছে তো তার লোহার কাটা। আপনি তো একজন ডক্টর, বুঝতেই পারছেন। মৌ জিহ্বা দিয়ে দুঠোঁট ভিজিয়ে আবার বলল, ওখানে ইনফেকশন হতে পারে। উদয় উষার কাটার জায়গায় একবার তাকিয়ে মৌকে বলল, ফাসর্টেড বক্সটা একটু নিয়ে আসবে, আমাদের বের হতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। হুম ভাইয়া, আমি এখনই যাচ্ছি বলে মৌ দৌড়ে ভিতরে চলে গেল। উদয় উষাকে একটা চেয়ারের ওপর বসিয়ে দিল। ততক্ষণে মৌ মেডিসিন নিয়ে চলে আসছে। মৌ উদয়ের হাতে ফাসর্টেড বক্স আর ঔষধ দিলে উদয় একটা চেয়ার নিয়ে উষার সামনে বসে। উষা তখন ও নিচের দিকে তাকিয়ে কান্না করছিল। উদয় উষাকে সামনের দিকে তাকাতে বলল, কিন্তু সে তাকালো না। উদয় কয়েকবার বলল উষাকে সামনের দিকে তাকাতে, কিন্তু উষা একবারের জন্যে সামনে তাকায়নি। বাধ্য হয়ে উদয় দুহাতে উষার মুখ চেপে ধরে ওর সামনে নেয়। উষা ছাড়ানোর চেষ্টা করলে উদয় মৌ আর নীলাকে বলে ওর দুহাত শক্ত করে ধরে রাখতে। ওরা দুজনই উদয়ের কথা মতো উষার দুহাত শক্ত করে চেপে ধরে। এতে উষা নাড়াচাড়া করার শক্তি হারিয়ে ফেলে। উদয় প্রথমে যখন সেভলন দিয়ে ওয়াশ করল উষা ছাড়াবার জন্যে একটু চেষ্টা করলেও পরে হাল ছেড়ে দেয়, কিন্তু যখন সেখানে মেডিসিন লাগালো হয় সে ছাড় পাওয়ার জন্যে ছটফট করতে থাকে। কিন্তু উদয়ের শক্তির কাছে হার মেনে নীরবে চোখের জল ফেলে উষা। মেডিসিন লাগানো শেষে ব্যান্ডেজ করে ছেড়ে দেয় উষাকে। ছাড় পেয়ে উষা চেয়ার ওপর মাথা রেখে কান্না করতে থাকে। ওর এমন কান্না দেখে উপস্থিত সবারই চোখের কোটরে পানি এসে যায়। উদয় উষার দিকে তাকিয়ে নিচের ঠোঁট কামড়িয়ে ধরে চেয়ারটা একটু ক্লোজ করে উষার পাশে বসে ওর কাঁধে হাত রাখে। তখনই উষা চেয়ার ছেড়ে ঝাঁপিয়ে পড়ে উদয়ের বুকে এক হাতে শার্টের কলার শক্ত করে চেপে ধরে, আরেক হাতে উদয়ের বাহু ধরে কান্না করতে থাকে। উদয় এক হাত দিয়ে উষার বাহুতে ধরে, আরেক হাতে পকেট থেকে মোবাইল বের করে নিবিড়কে কল করে বলল, উষাকে পেয়েছে, কেউ যেন টেনশন না করে। তারপর কল কেটে পকেটে মোবাইল ঢুকিয়ে মনে মনে বলল, আই এম সরি উষা, আই এম রিয়েলি সরি। তুই তো জানিস রাগলে আমার মাথা কাজ করে না, তোকে খুঁজে না পেয়ে কতটা টেনশনে ছিলাম। তুই কি জানিস সেটা? না, তুই কেন তা জানবি? তুই তো আছি আর সবসময় আমাকে টেনশন দেওয়ার আর সবার কথা শোনানোর জন্যে, যেমনটা গত 7 বছর ধরে করে আসছিস। তোকে না পেয়ে আমার শুধু মনে হয়েছিল বাসায় গেলে বাবা মা আঙ্কেল আন্টিকে আমি কি জবাব দিব, কি বলবো তাদের? আমি পারিনি তাদের মেয়েকে সামলাতে। সবাই যে ভরসা বিশ্বাস নিয়ে আমাকে তোর দায়িত্ব দিচ্ছে, সেটা আমি কি করে ভেঙে দিতাম? যতই হোক ইরহাম উদয়ন কখন কারো বিশ্বাস ভরসার অমর্যাদা করেনি আর করবেও না। উদয়ের পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে উষা, আর উদয় খাটের সাথে হেলান দিয়ে মোবাইলে গেমস খেলছে। উষা এভাবে তার পা জড়িয়ে ধরাতে কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে, বাট সেটা প্রকাশ করতে পারছে না। কিছুক্ষণ আগে যখন উষা উদয়কে জড়িয়ে ধরে কান্না করছিল তখন ওই অবস্থাতেই ঘুমিয়ে যায়। উদয় যখন উষাকে ওর বুকের ওপর থেকে ওঠালো বাসায় চলে আসার জন্যে, তখন দেখল উষা ঘুমিয়ে পড়েছে। উদয় না চাইতেও কয়েকবার উষাকে ডাকল, কিন্তু উষা কোন রেসপন্স দিল না, সে তো ঘুমের রাজ্যে স্বপ্নবিলাসে ব্যস্ত। তখন মৌ উদয়কে বলল, ভাইয়া আপনি উষাকে নিয়ে আজ রাতটা আমাদের বাসায় থেকে যান, দেখছেন ও ঘুমিয়েছে, এখন ওকে আমার রুমে নিয়ে যান। উদয় একটু বিরক্তি সুরে আবারও উষাকে ডাক দিল। উষা এবার রেসপন্স দিল, বাট ঘুম ভাঙল না, উল্টে উদয়ের গলা জড়িয়ে ধরল। উদয় উষার হাত ছাড়িয়ে মৌকে বলল একটা রুম দেখিয়ে দিতে।
মৌউদকে তার রুমে নিয়ে যায়। উদয় উষাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পাশেই বসে খাটের ওপর মাথা হেলিয়ে দেয়। পকেট থেকে মোবাইল বের করে রিশাকে সবটা বলে কল রেখে দেয়। হাত দিয়ে মাথার চুলগুলো ওপরের দিকে তাকাল। তারপর উষার দিকে তাকল। তখন উষা উদয়ের পা জড়িয়ে ধরল। উদয় উষাকে ছাড়ানোর চেষ্টা করলে আরও শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে করে কিছু বলতে থাকে, কিন্তু সেটা উদয়ের কান পর্যন্ত পৌঁছায় না। তাই উদয় নিচের দিকে ঝুঁকে উষার কথা শোনার চেষ্টা করে। উষার মুখের কাছে আসতেই সে শুনতে পায়, আপনি খুব খারাপ, খুব পচা, আমাকে শুধু মারেন আর বকা দেন, খুব বাজে ডাক্তার আপনি। উষার কথা শুনে উদয় ঠোঁট বাঁকিয়ে হাসল। তারপর কোনোমতে উষার থেকে নিজেকে ছাড়িয়ে বারান্দায় চলে আসলো। জানালার রেলিং ধরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের বুকে আজ মেঘ জমেছে, মেঘের আড়ালে চাঁদ ডাকা পড়েছে। চারদিকে অন্ধকার, তার মাঝে এ বাড়িটা আজ নানা রঙের বাতি দিয়ে সাজানো, সত্যিই অনেক সুন্দর লাগছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দুঠোঁট প্রসারিত করে হাসল উদয়। তারপর বলল, আমি খুব পচা, খুব খারাপ ডাক্তার, তাই না উষা? খুব মাইর দেই তোকে, কি করব বল? তুই যে আমার কোন কথাই শুনিস না, আমি যেটা বলি সবসময় তার উল্টা পথে হাঁটিস তুই। এদিকে রুমের সবকিছু ভাঙচুর করছে আর কান্না করছে আদ্রিজা। টেবিলের ওপর থাকা ছুরি যখন ওর হাতে ধরল তখন আদ্রিজার মা এসে ওর হাত থেকে ছুরিটা নিয়ে বলে, আদ্রি বেবি, এটা তুমি কি করছিলে? আদ্রিজা কান্না করতে করতে ওর মাকে জড়িয়ে ধরে বলে, মমো, উদয়কে এনে দাও মমো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মমো, আই ক্যান নট লিভ হিম। আদ্রিজার মা ওর মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে পাগলামি করো না বেবি, সুহাতো বলেছে 6 মাস পর ওদের ডিভোর্স করাবে, তাহলে কেন এমন করছো? আর তাছাড়া তুমি হয়তো ভুলে গেছো তোমার মমো এখনো বেঁচে আছে, প্রয়োজন হলে আমি আরও একবার অন্যায় করব। তুমি যা খুশি করো মমো, আমি তোমাকে বাধা দিব না। তুমি জানো মমো, আজ সকালে আমি যখন উদয়কে কল করে বললাম আমার ফ্রেন্ডের বার্থডে, ওখানে আসতে, ও আমাকে সাথে সাথে না করে দিল। আর আজ উদয় উষাকে নিয়ে ওদের খামার বাড়িতে গেছে এবং সেখানে ওরা রাত কাটাচ্ছে। মমো তুমি কিছু একটা করো, আমার শুধু উদয়কে চাই মমো, বলে ওর মাকে জড়িয়ে কাঁদতে লাগলো আদ্রিজা। বিয়ে বাড়িতে সকলের খুশির আমেজ, চারদিকে বাজির আওয়াজ আর নানা রকম গানের সুর ভেসে আসছে উষার কানে। মিট মিট করে দুচোখ খুলে ওঠে বসল, দুহাতে চোখ কচলিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসল। তখন ওর রুমে আসলো নীলা। উষার পাশে বসে বলল, যাক বাবা, তাহলে তোর ঘুম ভাঙছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম তুই আবার ঘুমাতে ঘুমাতে শহীদ হয়ে না যাস। উষা একটু রাগী চোখে নীলার দিকে তাকিয়ে বলল, নীলু তুই এখনো আগের মতোই আছিস, একটুও বদলাসনি। হুম রে, দেখো না সবারই বিয়ে হয়ে গেল, শুধু আমিই বাদ, আগের মতোই আছি, ইনোসেন্ট মুখ করে বলল নীলা। নীলার কথা শুনে উষা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো আর বীর বীর করে বলল, আমি কি বললাম আর এই মেয়ে কি বুঝল? এভাবে তকিয়ে আছিস কেন? উষাকে ধাক্কা দিয়ে বলল নীলা। না না, কিছু না। এই উষা শুন, একটা ভালো খবর আছে, একটু হেসে বলল নীলা। হুম বল, কি ভালো খবর? গালে হাত দিয়ে ছোট ছোট চোখ করে নীলার দিকে তাকিয়ে বলল উষা। তুই আর তোর রাগী ডাক্তার আজ মৌয়ের বিয়েতে থাকছিস। নীলার কথা শুনে উষা একটু অবাক হয়ে প্রশ্ন করল, মানে বিয়েতে থাকছি মানে? হুম, তোর রাগী ডাক্তার রাজি হয়েছে আজ এখানে থাকতে। সত্যি? একটু জোরে বলল আর খুশিতে নীলাকে জড়িয়ে ধরল। হুম। নীলাও জড়িয়ে ধরল উষাকে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। হুম, তোর রাগী ডাক্তার, আসলে তাকেও বলবি ফ্রেশ হয়ে নিচে আসতে, দাঁড়িয়ে বলল নীলা। উনি কোথায়? উষা। বাহিরে গেছে সীমান্ত আর রাজুর সাথে। উষার গাল ধরে টেনে বলল, ওমা, আমাদের উষা বেবি তো দেখছি তার রাগী ডাক্তারকে চোখে হারাচ্ছে। নীলু, এটা কি করছিস তুই? ছাড় আমাকে না হলে। কিন্তু নীলার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল উষা। নীলা উষাকে ছেড়ে দিয়ে বলল, আমি নিচে যাচ্ছি, তুই ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তুই এখান থেও এখনই যা বলছি। গালে হাত বুলাতে বুলাতে রাগী চোখে নীলার দিকে তাকিয়ে বলল, ওকে বাবা, যাচ্ছি। ওই ডাক্তারের সাথে থেকে তুইও কেমন জানি হয়ে গেছিস উষু, বলে চলে গেল নীলা। উষা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল, তখন দেখতে পেল সেখানে একটা শাড়ি রাখা আছে, সাথে একটা চিরকুটও। উষা আগে চিরকুটটা হাতে নিল এবং সেটা খুলে পড়তে লাগল। এই শাড়িটা পরে নিচে আসবে? ওহ, তুমি তো আবার শাড়ি পরতে পারো না। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি সময় মতো কাউকে পাঠিয়ে দিব।
আর হ্যাঁ, এই শাড়িটাই কিন্তু পরবে। চিঠি পড়া শেষ করে সেটাকে মুচড়িয়ে ফেলে দিল, রাগে দাঁত কামড়িয়ে বলল, বলছি দেশে শাড়ি ছাড়া কি অন্য কোন পোশাক নেই? কেন আমাকে বারবার শাড়ি পরতে হবে? আমি তো শাড়ি পরতেও পারি না আর ভালোভাবে সামলাতে পারি। কথাগুলো বলে যখন সামনের দিকে ঘুরল তখন তার চোখ পড়ে সামনে আয়নার দিকে, তার সে থমকে দাঁড়ায়। আয়নাতে নিজেকে ভালো করে দেখে মুখে হাত দিয়ে নিচে বসে পড়ে ফ্রেশ হয়ে কোন রকমে শাড়িটা গায়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন দেখতে পায় খাটের ওপর মৌয়ের ভাবি আর নীলা বসে আছে। উষাকে এভাবে শাড়ি পেঁচিয়ে আসতে দেখে নীলা মুখ টিপে টিপে হাসছে। তখন ভাবি নীলাকে থামিয়ে উষা কাছে এসে বলে, উষা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে, এদিকে আসো, আমি তোমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। ভাবি উষাকে শাড়ি পরিয়ে তার সাথে ম্যাচ করে কিছু জুয়েলারি পরিয়ে দিল, তারপর নীলাকে ডেকে বলল, নীলা তুমি উষাকে একটু সাজিয়ে নিচে নিয়ে এসো, আমি মৌয়ের কাছে যাচ্ছি। কথাগুলো বলে ভাবি রুম থেকে বেরিয়ে গেল। নীলা এসে উষাকে সাজিয়ে দিতে লাগলো। তখন নীলা খেয়াল করল উষা কোন কথা বলছে, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। নীলা উষাকে অনেক কিছু জিজ্ঞেস করল, বাট উষা কোন কথারই জবাব দিল না। উষাকে সাজানো শেষ হলে নীলা ওকে নিয়ে নিচে চলে আসলো। বিয়ে বাড়ির সবার নজর এখন উষার দিকে, আর নজর পড়বেই না কেন। শ্যামবর্ণের ওপর রেড কালারের শাড়ি, গায়ে হালকা জুয়েলারি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, অসম্ভব মায়াবী লাগছে উষাকে। উদয়, সীমান্ত, মিলন আর রাজুর সাথে বসে কথা বলছিল। তখন উদয়ের চোখ পড়ে উষার ওপর। উদয় বসা থেকে দাঁড়িয়ে যায়। উদয় দুচোখ সহির দাঁড়িয়ে আছে উষার ওপর, অপলকভাবে দেখছে উদয় উষাকে, আর উষার নজর স্থির নিচের দিকে। সে কারো দিকে তাকাচ্ছে না, সোজা নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে। হয়তো তার চোখ কিছু বলছে, কেন তাকাচ্ছে না সে কারো দিকে? বিয়ে বাড়ি মানেই হই হইল্লুর, সবার ব্যস্ততা, এদিক থেকে ওদিক ছুটাছুটি, আনন্দ, আড্ডা, আর দিন শেষে কনের বাড়ির সকলের আর্তনাদ। চারদিকে সবাই নানা কাজে নানা দিকে ছুটছে। সবাই মিলে বসে আছে মৌকে ঘিরে। এমন সময় সবার চিৎকারে করে বলতে লাগলো, বর এসেছে, বর এসেছে। বর আসার কথা শুনে সবাই সেখান থেকে চলে গেলেও উষা এখানে মৌয়ের পাশেই বসে থাকে। মাথা নিচু করে চুপ করে বসে আছে উষা। সবাই চলে গেলে মৌ উষার দিকে ঘুরে বসে প্রশ্ন করে, সবাই বর দেখতে চলে গেল আর তুই এখানে বসে আছিস, তুই যাবি না আমার বর দেখতে? না রে, ভালো লাগছে না, এখন পরে দেখে নিব। উষা মৌ উষার দুহাত ধরে বলল, বলতো কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস। উদয় ভাইয়া কি তোকে আবার কিছু বলছে? কি আমার মন খারাপ না তো? একটু হাসার চেষ্টা করে বলল, কেন মিথ্যে বলছিস বলতো? মিথ্যে দিয়ে কি কখনো সত্যকে আড়াল করা যায়? না যায় না, তাহলে কেন শুধু শুধু মিথ্যে বলছিস? উষা মৌয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, কিছু বলবে তখন নীলা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে উষাকে সেখান থেকে জোর করে নিয়ে আসল। গেটের সামনে সবাই বরপক্ষকে দাঁড় করিয়ে রেখেছে। নীলা উষাকে এনে সবার সামনে দাঁড় করায়, এতে উষা কিছু বিব্রত হলেও কিছু বলে না। তবে এখানে এসে দুই পক্ষের কথা কাটাকাটিতে উষা ভালো লাগে, সেও সেখানে যোগ দেয়। কনে পক্ষের দাবি 20,000 টাকা না দিলে তারা ভিতরে ঢুকতে দিবে না, আর বরপক্ষ 20,000 টাকা দিবে না। প্রয়োজন হলে তারা বউ না নিয়েই চলে যাবে, তবুও তারা 20,000 টাকা দিবে না। অবশেষে তর্ক বিতর্ক শেষ করে 15,000 টাকা হাতে পেয়ে গেট ছেড়ে দেয় কনে পক্ষ। মৌকে সাজিয়ে তার পাশে বসে আছে উষা, নীলা, মৌয়ের কাজিন মিতু আর ঋতু। তখন কয়েকজন ছেলে মেয়ে আসলো ওখানে বউ দেখবে বলে। সবাই মৌকে নানা পোজে ছবি তুলছে, সাথে তার বান্ধবীদের। ও দূরে দাঁড়িয়ে উদয় দেখছে আর রাগে ফুঁসছে, দুহাতে মুঠি শক্ত করে উষার দিকে তাকিয়ে আছে। উষা তার সামনে থাকা ছেলেমেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। এটা উদয় সহ্য করতে না পেরে উষার কাছে এসে তার পাশে দাঁড়ায়। উষা একবার উদয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে আবার নিচের দিকে তাকায়। তখন একটা ছেলে উষাকে বলে, আপনি যাই বলুন না কেন, আপনি কিন্তু সত্যিই অনেক সুন্দর, আর আপনার হাসিটা আরও বেশি সুন্দর। বিনিময়ে উষা মুচকি হাসি দিল, আর ছেলেটা একদৃষ্টিতে উষার দিকে তাকিয়ে আছে। উদয় ছেলেটার দিকে একবার তাকিয়ে উষার হাত ধরে বলল, চল আমার সাথে, বলে সেখান থেকে উষাকে টেনে নিয়ে যেতে লাগল। ছাড়ুন বলছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ছাড়ুন, না হলে কিন্তু আমি চিৎকার করব। উদয়ের হাতের মুষ্টিবদ্ধ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল উষা।
উদয় উষার কথার পাত্তা না দিয়ে উষাকে টেনে সামনের দিকে নিয়ে যেতে লাগল। একটা রুমে এনে উষাকে জোরে ধাক্কা দিল। উষা গিয়ে সোজা বিছানার ওপর পড়ে। উদয় দরজা লক করে বিছানার সামনে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে উষা সোজা হয়ে বসে। উদয় ওর সামনে দাঁড়াতেই উষা রাগী গলায় বলল, কেন নিয়ে আসলেন আপনি আমাকে এখানে? এখন আবার আপনার কি চাই? আমার কি চাই মানে? একটু অবাক হয়ে বলল উদয়। উয়াশা নিচের দিকে তাকিয়ে আছে আর উদয় ওর দিকে তাকিয়ে আছে অ্যান্সারের আশায়। উষা কিছু বলছে না দেখে উদয় ধমক দিয়ে বলল, এভাবে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? তখন তো মুখে খই ফুটছিল, তাহলে এখন কথা বলছিস না কেন? উষা এবার নিচের দিকে তাকিয়েই কাঁদতে লাগল। এটা দেখে উদয় উষার পাশে বসে উষার গালে হাত রেখে বলল, এই উষা, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছ কেন? বলো আমাকে, কেউ কিছু বলছে? উষা ধাক্কা দিয়ে উদয়কে সরিয়ে দিয়ে বলতে লাগল, এখন এমন ভাব করছেন মনে হচ্ছে কিছুই করেননি আপনি। কেন করলে আপনি আমার সাথে এমনটা কেন? বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনার যদি এতটাই চাহিদা তাহলে আমাকে বলতে পারতেন। এভাবে আমার ঘুমের সুযোগ কেন নিলেন? কেন ভাইয়া, কেন? কথাগুলো বলে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। উষার কথাগুলোর মানে উদয় বুঝতে পারল না। সে অবাক হয়ে তাকিয়ে আছে উষার দিকে। তারপর উষার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কিসের চাহিদা, কিসের সুযোগের কথা বলছো তুমি উষা? আর আমিই বা কি করছি? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। উষা একটু রাগী সুরে বলল, ও এখন তো আপনি কিছুই বুঝতে পারবেন না তাই না? ইরহাম উদয়ন তাচ্ছিল্যর সুরে বলল, এখন বুঝবেন কি করে? এখন তো আপনার চাহিদা শেষ হয়ে গেছে। উদয় উষার দুই বাহু শক্তকরে চেপে ধরে বলল, আমার চাহিদা শেষ হয়েছে মানে কি? কখন থেকে শুধু এক কথা বলে যাচ্ছিস? কি করেছি আমি বল? ধমক দিয়ে বলল। কি করেছেন মানে? কাল রাতে আপনি আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে আর কিছু বলল না। তার আগেই উদয় চিৎকার করে বলল, উষা। উষার গায়ে হাত তুলতে গিয়েও থেমে যায় উদয়। উষাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আমাকে নিয়ে তোর এতটা কুৎসিত ধারণা? উষা, তুই কি করে ভাবলি আমি তোর সুযোগ নিব? কাল রাতে তো আপনিই আমার সাথে ছিলেন তাই না? আমার গলায় নখের আছড়ের দাগ, এটা তো আপনারই ছিল। আর আমাকে চেঞ্জ তো আপনিও করছেন, আর এখন বড় বড় কথা বলছেন। উষার কথা শুনে উদয় মুচকি হাসল। তারপর উঠে দাঁড়িয়ে উষার দিকে স্থির দৃষ্টি রেখে বলল, আমার সম্পর্কে তোর ধারণা এখনো চেঞ্জ হলো না? তুই কোনোদিনও আমাকে বুঝতে পারলি না এতটাই খারাপ ছেলে আমি তোর কাছে, সেটা তুই আরও একবার প্রুভ করে দিলি। শুন, এই ইরহাম উদয়নের এক কথায় মেয়েরা সব ত্যাগ করে আসতে পারে, আর সেখানে তুই বলছিস আমি তোর ঘুমের সুযোগ নিয়েছি। তারপর একটু হেসে পকেটে দুহাত দিয়ে বলল, কাল রাতে তোকে আমি চেঞ্জ করাইনি। ইনফ্যাক্ট তোকে যখন চেঞ্জ করালো তখন আমি এই রুমেই ছিলাম না। আর তোর গলায় যে আঁচড়ের দাগ সেটা নীলার নখের, তোর গলায় যে ফুলের গহনা ছিল সেগুলো ছাড়াতে গিয়ে ওই আঁচড় লেগেছে। আর তুই ছি উষা। কথাগুলো বলে অন্যদিকে তাকালো উদয়ন। ভাভাইয়া। উষা উঠে উদয়ের সামনে দাঁড়াল। শাট আপ উষা, আমাকে ভাইয়া ডাকবি না, আর না কখনো আমার নামটা তোর মুখে শুনতে চাই। উদয় রুম থেকে বেরিয়ে গেল। উষা মাথায় হাত দিয়ে ফ্ল্যারে বসে পড়ল। বাকি অংশ পরের পর্বে।